না, কমিটমেন্টটা খুব স্ট্রং, কিন্তু তার হাতে সেই ডিসিশনটা থাকে না। আমরা মা সমাবেশ করি, তো মায়ের হাতে সেই ডিসিশনটা থাকে না। সেই ডিসিশনটা থাকে কার হাতে? থাকে যে বিয়ে করবে যে পুরুষ, তার হাতে, তার বাবার হাতে, তার ভাইয়ের হাতে, যে বাবা বিয়ে দেয় তার হাতে। তো আমরা অনেক সময় যে পাওয়ারফুল তাকে আমরা চ্যালেঞ্জ করতে চাই না, ভয় পাই, কিংবা তার কাছে আমরা পৌঁছাতে চাই না, বরং যে একটু ক্ষমতা কম আছে তাকে আমরা অনেক সময় তাকে যুক্ত করতে চাই। সো এই ইকোম্যান কনসেপ্টটা আমরা গত বছর থেকে এই কাজটা শুরু করি, এবং বাংলাদেশ এটা প্রথম একটা ইনিশিয়েটিভ হয়তো বলা চলে, যে একই দিকে পুরুষ এবং কিশোরদেরকে সম্পৃক্ত করার কথা বলা হচ্ছে, এবং টু হ্যান্ডসে, একটা হচ্ছে আমার জেন্ডার ইকুয়ালিটি, আর একটা হচ্ছে আমার পরিবেশগত সুবিচার। সো এই ইস্যুগুলো এত বেশি সম্পর্কিত, যেটা আমরা 2 বছর ধরে মাঠে কাজের মাধ্যমে কানেকশনগুলো আমরা বোঝার চেষ্টা করেছি, যেটা বিভিন্ন সাইলোতে থাকে আর কি। যারা জেন্ডার নিয়ে কাজ করে তারা কখনো ক্লাইমেটে এভাবে সামনে আগাতে চায় না, তারা অনেক ক্ষেত্রে বুঝতে চায় না যে পরিবেশগত সংকট, জলবায়ুগত সংকট কীভাবে নারীর প্রতি সহিংসতাকে বাড়িয়ে তোলে, কিংবা জলবায়ুগত চাইল্ড ম্যারেজ বাড়িয়ে তোলে। আমি যখন চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করতাম, দেখলাম বরিশাল অঞ্চলে যে শুধু বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করবে, এমন সময় পুলিশ নিয়ে হাজির হয়ে বন্ধ করে দিলাম, এটা আসলে কোনো সমাধান দিন শেষে হয় না। বরিশালে বন্ধ করলাম, মাদারীপুর গিয়ে তারা বিয়ে দিয়ে দেয়। কারণ যদি আমরা সমস্যার প্রধান রুটকজ না খুঁজি, তাহলে কিন্তু বিয়ে হবেই। তাহলে কেন একজন বাবা, কেন একজন মা তার মেয়েকে বাল্য বিয়ে দেয়, তার আমরা 3টা প্রধান কারণ খুঁজে পেলাম। আমি অনেক ফোরামে বলি 3 দ। এখনও প্রধান দ হচ্ছে দারিদ্রতা। এখনও দারিদ্রতার কারণে তাদের মেয়েদেরকে বিয়ে দিতে বাধ্য হয়, এটা নেগেটিভ কোপিং মেকানিজম, যে তার মেয়ে তার জন্য বোঝা। দ্বিতীয়, দুর্গমতা। বরিশাল শহরে বাল্যবিবাহ বন্ধ করা এত সহজ, হিজলা, মুলাদি কিংবা সেই কলাপাড়া কিংবা সেই রাঙ্গাবালিতে বন্ধ করা অতটা সহজ না। কুড়িগ্রাম সদরে যতটা সহজ, সেই দইখাওয়ার চর কিংবা রাজীবপুর, রৌমারি, সেইখানে বাল্যবিবাহ বন্ধ করা তো সহজ না। আরেকটা প্রধান ফ্যাক্টর হচ্ছে দুর্যোগ। দুর্যোগ যখন তৈরি হয় তখন দারিদ্রতা তৈরি হয়, এবং এই দুর্যোগগুলো আগে আমাদের 12 মাসে 13 পার্বণ ছিল, এখন আমাদের 12 মাসে 13 দুর্যোগ। সাইক্লোনের পর সাইক্লোন, বন্যার পর বন্যা। সো এইগুলো তো জলবায়ু পরিবর্তনের জন্য বাড়ছে, যার জন্য আমরা একটা বড় অসমতার মধ্যে আর একটা অসমতায় পড়ছি। তো সেই জায়গাটায় আমরা চেষ্টা করেছি পুরুষদেরকে, কিশোরদেরকে সমাধান সূত্র হিসাবে গড়ে তুলতে, চেঞ্জ এজেন্ট হিসাবে গড়ে তুলতে, যে আমি পরিবেশ কর্মী, আমার কাজ শুধু গাছ লাগানো, কিন্তু নারীর ক্ষমতায়ন বা অন্য মানুষের ক্ষমতায়নে আমার কোনো ভূমিকা নাই। সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এখানে কুড়িগ্রামের কারা আছে? ওয়াও, একটা হাততালি দিই কুড়িগ্রামের জন্য। সাতক্ষীরা, শ্যামনগর, সাতক্ষীরার জন্য একটা হাততালি। তারপর খুলনা, খুলনার জন্য হাততালি, এবং দিন শেষে বরিশাল। আর এই 4 জায়গা বাদে সারা দেশ থেকে কারা আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মোটামুটি হয়তো আমার জায়গাগুলোতে আমি টোনটা হয়তো সেট করতে পেরেছি। আমাদের ইকোম্যান কাজের বেশ কিছু অর্জনের জায়গাও আছে, আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের সারা 4টা জায়গার যে অভিজ্ঞতাগুলো সারা দেশে ছড়িয়ে দিতে, এবং যারা আমাদের সমমনা সংগঠন অ্যাকশন এইড কিংবা বন্যী শিখা কিংবা FES বাংলাদেশ, তাদের সাথেও বিনিময় করা, তাদের কাছ থেকেও শেখা, যাতে করে এই ইকোম্যানের প্রজেক্ট সাইকেলের কাজটা শেষ, কিন্তু ইকোম্যান কি চলবে না? ইকোম্যান চলবে। সো কীভাবে চলতে পারি সেই পরামর্শ, সেই মতামত নেওয়ার জন্য আমি শুরুতে একটু আনিকাপার কাছ থেকে শুনতে চাই। আমরা তো মনে করি যে, যেমন আপনি শিরা নেটওয়ার্কে কাজ করেন, মেয়েদেরকে অনেক বেশি ট্রেনিং করেন, আপনাদের কি মনে হয় না যে পুরুষদেরকেও ট্রেনিং করানো উচিত? কেন পুরুষদের এনগেজমেন্ট গুরুত্বপূর্ণ? প্রথমত আমি কিন্তু আমাদের গত ট্রেনিংয়ে জিমরানকে আসতে বলেছিলাম, জিমরান আসেনি। I mean, we were very, very happy to have you there, but আমরা জিমরানকে স্পেসিফিক্যালি আসতে বলেছিলাম। কিন্তু হ্যাঁ, ইকোম্যান, ইন টার্মস অফ ইকোম্যান কিভাবে কন্টিনিউ করবে, আমি তোমাকে কিছুদিন আগে একটা ইমেল পাঠিয়েছিলাম একটা ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করার জন্য, কারণ ইকোম্যানের কাজটা আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিনের শেষে আমরা বারবার যে কমপ্লেইনটা করছি যে উইমেন্স রাইটস অ্যাডভান্স করার জন্য বিভিন্ন ডোনার এজেন্সিজ, মানে ফরেন গভর্নমেন্টস থেকে শুরু করে তোমার
ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি এরা সবাই উইমেন্স এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করছে, উইমেন এন্ড কমিউনিটিজের জন্য কাজ করছে, যেটা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে নামকা ওয়াস্তে, যে আমার মহিলা লাগবে, ঠিক আছে এই বাসা থেকে এই মহিলা আনবো, এই বাসা থেকে এই মহিলা আনবো, কোর্টইয়ার্ড সেশন করবো, ব্যাস শেষ কাজ। আমার দেখানো হচ্ছে যে এতগুলো অ্যাটেন্ডেন্স ছিল, এতগুলো মহিলাকে ট্রেনিং দেওয়া হয়েছে, দিনের শেষে মহিলাগুলো ট্রেনিং করতে পারছে কিনা বা ওদের জন্য ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে কিনা যেখানে ওদের যাদেরকে গার্ডিয়ান বলছে, স্বামী বা বাবা যাদেরকে গার্ডিয়ান বলছে, তারা তাদেরকে আদৌ মার্কেটে যেতে দিচ্ছে কিনা, বা নিজে টাকাটা মানে নিজে যে টাকাটা অর্জন করছি ওটা নিজেকে রাখতে দিচ্ছে কিনা ওটা কেউ আর খেয়াল করছে না, কারণ আমরা ওই চেকলিস্টটা করছি। আর পুরুষরাও খুব খুশি, কারণ তাদের বউরা গিয়ে তাদের বাসার জন্য টাকা অর্জন করে আনতে পারবে, তারপর তাদের বউয়ের নামে ওরা লোনস নিতে পারছে কম ইন্টারেস্ট রেটে, যেটা আমাদের ট্রেডিশনালি যে আমরা ডেভেলপমেন্ট সেক্টরটা দেখছি ওখানে হয়ে আসছে। সো মেন্স ইনভলভমেন্ট ইন উইমেন্স ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য তুমি ঠিকই বলেছো, ইকোম্যান খুবই ইউনিক একটা প্রজেক্ট। আর ইকোম্যান ডেফিনেটলি দেশের একটা প্রথম প্রজেক্ট আমি দেখেছি যেখানে পুরুষরা অ্যাক্টিভলি পুরুষদের সাথে কথা বলছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে, অ্যান্ড ইটস রিমার্কেবল, ইট নিডস টু গো অন। তুমি ওই ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করবা। হ্যাভিং সেড দ্যাট, তুমি আরেকটা কি প্রশ্ন করলা, কেন ডাকি না তোমাদেরকে? তোমাদেরকে তো ডাকি, তোমরা তো আসো না, তোমরাই তো বেশি ব্যস্ত। হ্যাঁ আচ্ছা, সো জাস্ট ট্রানজিশনের কথা তোমার সাথে এটা প্রায় কথা বলি আমরা জাস্ট ট্রানজিশন নিয়ে, যেটা অফকোর্স সব গরিব দেশের সবচেয়ে বেশি এফেক্টেড, কারণ বাংলাদেশ তো ক্লাইমেট ক্রিমিনাল না, বাংলাদেশ ক্লাইমেট ভিকটিম দিনের শেষে। আর জাস্ট ট্রানজিশনের যখন কথা বলা হচ্ছে তখন আমরা টেকনোলজি নিয়ে কথা বলছি, ফাইন্যান্সিং নিয়ে কথা বলছি, এটা বলছি ওটা বলছি, কিন্তু ফাইন্যান্সিংয়ের কতখানিটা আমরা উইমেন্স ডেভেলপমেন্টে দিচ্ছি, যেখানে উইমেনরা আর ওয়ার্স্ট এফেক্টেড, এটা দের নো ডাউট অ্যাবাউট ইট, উইমেন আর ওয়ার্স্ট এফেক্টেড। ওখানে ফাইন্যান্সিং আমরা কতখানি দিচ্ছি? আমাদের 8th ফাইন্যান্সিয়াল 5-year প্ল্যান যেটা ছিল ওখানে কতখানি বাজেট উইমেন্স নিডসের জন্য অ্যালোকেট করা হয়েছে? 11%-এর মতো বোধ হয় ক্লাইমেট চেঞ্জের জন্য অ্যালোকেট করা হয়েছে। ওই 11%-এর কতখানি উইমেনদের জন্য অ্যালোকেট করা হয়েছে? 1 2 হচ্ছে ওই 11%-এর কতখানি গ্রাউন্ড লেভেলে যাচ্ছে? ঢাকার মধ্যেই যদি সব টাকা চলে যায়, বা ঢাকায় যদি ওই 11%-এর 9% চলে যায়, তারপর ওটা আমরা রিসেন্টলি যেটা জানলাম যে বিদেশে চলে যাচ্ছে টাকাগুলা, তাহলে গ্রাউন্ড লেভেলে কতখানি যাচ্ছে? আর গ্রাউন্ড লেভেলে যদি 2%ও যায়, ওই 2%-এর কতখানি উইমেনদের কাছে যাচ্ছে? কিছুদিন আগে আরেকটা ইভেন্টে, রোড টু বাকু ইভেন্টে, রিজওয়ান আপা বলছিল যে কত টাকা পেলে এনাফ হবে, কত টাকা পেলে এনাফ হবে, অ্যান্ড দ্যাট রিয়েলি স্ট্রাক মি বিকজ আসলে দেয়ার ইজন্ট অ্যাডিকুয়েট মানি। সো জাস্ট ট্রানজিশন যদি আমরা টাকার দিক দিয়ে বলি, ইয়েস দেয়ার ইজ দ্যাট, বাট অলসো আমরা যদি টেকনোলজির দিক দিয়ে বলি বা এডুকেশনের দিক দিয়ে বলি, আমরা যদি ছোটবেলা থেকেই মেয়েদেরকে বলি যে মেয়েরা আর্টস পারবে, লিটারেচার পারবে, কিন্তু মেয়েরা সায়েন্স পারবে না, ম্যাথস পারবে না, উই আর সেটিং দেম আপ ইন আ ওয়ে ওয়ার দে আর নট ইন্টারেস্টেড ইন স্টেম। ইফ দে আর নট, তাহলে আমরা বলবো যে নতুন টেকনোলজি মেয়েদের হাতে দেওয়া যাবে না, কারণ মেয়েরা বুঝবে না, দে আর টু স্টুপিড টু ডু দিস, ওরা আর্টসের দিকে যাবে। ফাইন, সো ওইদিকে টেকনোলজির দিক দিয়ে আমরা মার খাচ্ছি, তাই না? আর আমরা কালচারাল তো কিছু নর্মস আছে, কালচারাল নর্মস তো ইকোম্যানের মতো প্রজেক্টস আর ট্রাইং টু অ্যাড্রেস, রাইট? বাট আই থিঙ্ক ইকোম্যানের নেক্সট ফেজে ইট উড বি রিয়েলি গুড তোমরা যদি স্কুলের দিকে যাও and then try to talk to teachers or educators and parents about how they're bringing up their children as well, because there is a very marked difference. আর তুমি চাইল্ড ম্যারেজের কথাটা যে বললাম, আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং জিনিস মনে হলো। ব্লাস্টের একটা সেমিনারে গেলাম কিছুদিন আগে চাইল্ড ম্যারেজ নিয়ে, আর ওখানে ওই ফিমেল কোঅর্ডিনেটর্স, আমাদের এই যে রেভলিউশনের ফিমেল কোঅর্ডিনেটর্স কয়েকজন ছিল, আর একজন মেন কোঅর্ডিনেটর ছিল, ও বলল যে 5ই অগস্টের পর ওর বাসায় অনেকগুলা বিয়ে প্রপোজাল এসেছে। মানে ইট জাস্ট ব্লোজ মাই মাইন্ড যে
এই মেয়েগুলা এত এত কষ্ট করে আমাদের স্বাধীনতা নিয়ে আসলো, এখন ওদের বিয়ের কথা উঠছে, ওদেরকে ন্যাশনাল ফোরামেও ডাকছে না কেউ। ছবিতে একটা টোকেন মেয়ে আনা হয়। ওয়াই ইজ দিস? মানে মেয়েরা আসলে কি ছেলেদের থেকে আমরা কিছু নিয়ে নিচ্ছি? Honestly, this is an honest question. Why are we such a threat? We're not. And I don't think এই রুমের কেউ ওভাবে চিন্তা করে, সো আমার এই রুমের সাথে চিল্লামিল্লি করে লাভও নাই। But দিনের শেষে those are things that we need to consider, and those are conversations that projects like EcoMen need to take to the field. That অসুবিধাটা কি হচ্ছে, আর ফান্ডিং এর জন্য প্লিজ অ্যাপ্লাই করো, because we need this project to get bigger. Thanks a lot, Anikappa. We will apply for funding and with your support. Yeah. So, উনি খুব ভালো করে বলছিলেন, এবং আমি নাজমুল ভাইয়ের কাছে অবশ্যই ফিরবো, এবং অ্যাকশন এইড আমাদের লং টার্ম পার্টনার ইউথনেটের জন্মলগ্ন থেকে, এবং এই ধরনের সর্বশেষ বড় গ্যাদারিং হয়েছিল অ্যাকশন এইড COP26 এর পরে 2021 সালে সম্ভবত। এরপর আর এই ধরনের বড় কোনো গ্যাদারিং হয় নাই। সো আমরা খুবই উচ্ছ্বাসিত যে সারা দেশ হয়তো পারি নাই, বাট 4টা জায়গায় এবং আরও বেশ কিছু জেলার অ্যাক্টিভিস্টদেরকে নিয়ে আসতে পারছি, কারণ এরা হচ্ছে ইউথনেটের মূল চেঞ্জ এজেন্ট, যারা একেবারে গ্রাসরুটে কাজ করে। ছোট্ট একটা গল্পর মাধ্যমে আমি নাজমুলের কাছে ফিরবো। সেটা হচ্ছে, আমরা যখন ইকোম্যানের ট্রেনিং করাই, আমরা একটা 3 থেকে 4 দিনের একটা জেন্ডার ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচের উপরে একটা ওয়ার্কশপ হয় দাকোপের বানিশান্তায়। তো সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এবং অনেক ধরনের প্র্যাকটিক্যাল টুলসের মাধ্যমে, পাওয়ার ওয়ার্কের মাধ্যমে আলোচনাগুলো হয়। এর রেপ্লিকেশনটা আমরা যখন দেখি, আমাদের সাথে এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাথে কিছু কাজ তৈরি হয়, প্লাস্টিক দূষণ বন্ধ করা, শব্দ দূষণ বন্ধ করা, এবং এটা আমাদের একটা ইকোম্যানেরও কাজ, যে পুরুষরা অনেক বেশি, কারণ অনেক গবেষণা বলে যে পুরুষরা ধ্বংস করে তার আসল পুরুষ। যে জোরে হুন্ডা, ওই যে এনফিল্ড বাইরে এসে না, এনফিল্ডে চাপ দিয়ে 100 মাইল দূরে গিয়ে লাফাই পড়বে, সে পুরুষ। আর যে হুন্ডা চালাতে পারে সে পুরুষ হলি না, এমন। তো যে পুরুষ অনেক বেশি গাছ কেয়ার করে কিংবা অন্য ধরনের পরিবেশকে কেয়ার করে, তাদেরকে পুরুষ হিসেবে স্বীকৃতি একটু কম দেওয়া হয় ট্রেডিশনালি, এবং নারীকে মনে হয় নারী প্রকৃতি যেহেতু সেম, সো নারীর কাজ হচ্ছে বেশি বেশি কুকুর পালা, বিড়াল পালা, আর পুরুষের কাজ কুকুরকে টর্চার করে আর কি, এমন। সো যখন ওই মিটিংটা হলো পরিবেশ অধিদপ্তরে কুড়িগ্রামে, সো নারীদেরকে সামনে বসতে দেওয়া হচ্ছে না, আর নারীরাও বসতে চাচ্ছে না। এটা আমি দেখছি গভর্নমেন্টের নেগোসিয়েশনের পজিশন পেপারেও নারীরা অনেক দূরে দূরে গিয়ে বসে, আর পুরুষরা সব আগে আগে বসে। কিন্তু ওনাদেরকে ওইখানে নর্মই হয়ে গেছে, নারীরা সামনের দিকে বসবে না, নারীরা পিছনে থাকবে। তখন আমাদের স্বপন সরকার আছে কিনা আমি জানি না, কুড়িগ্রামের, ও দাঁড়িয়ে বলে পরিবেশের অধিদপ্তরের ডিডিকে যে, স্যার নারীরা কেন পিছনে থাকবে? আমার সিটটা, আমি উঠে গেলাম, আমার সিটটা একজন নারী বসুক, আমি পিছনে গিয়ে বসবো। এইটা হচ্ছে ইকোম্যানের অর্জন, যে পুরুষ সে এখন নারীকে নেতৃত্বের স্থানে বসার জন্য সে কাজ করছে। সো যখন ইকোম্যান মনে হয় বা এনগেজমেন্ট মেন অ্যান্ড বয়েজ মনে হয় পুরুষের অধিকার নিয়ে কথা হচ্ছে। আমরা অবশ্যই মানব অধিকার নিয়ে যখন কথা বলবো, নারীর কথাও বলবো, পুরুষের কথাও বলবো, যে নারী পুরুষ না হয়তো তার কথাও বলবো, কিন্তু আমাদের একটা বড় জায়গা হচ্ছে ফেমিনিস্ট অ্যাপ্রোচ। এবং যখন আনিকাপার মতো ফেমিনিস্ট, কোর ফেমিনিস্ট বলে যে না ইকোম্যান কিছুটা করতে পারছে, সো এটা আমাদের জন্য একটা বড় ভ্যালিডেশন। অ্যাকচুয়ালি তো ফেমিনিস্ট অ্যাপ্রোচে কাজ করে তাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আপনি কিভাবে দেখেন নাজমুল ভাই, যে ছেলেরা, পুরুষরা কিভাবে এই ধরনের জেন্ডার ইকুয়ালিটির কাজগুলোকে আরো ত্বরান্বিত করতে পারে? আপনারা কি ধরনের অ্যাপ্রোচ ফলো করেন? নাজমুল হাসান, ইউ আর লিড ইয়ং পিপল অ্যাকশন এইড বাংলাদেশ। সবাইকে আমার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, এবং অ্যাকশনের জায়গা থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনার কথা শুনছিলাম, সোহান বলছিল, আমার কাছে মনে হয় যে আলটিমেটলি আমরা এমন একটা সোসাইটিতে আছি, এই সোসাইটিতে যদি আপনি দুইটা বড় চ্যালেঞ্জের কথা বলেন এই মুহূর্তে, আমরা জানি যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, না? আমরা বলি যে ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দি প্ল্যানেটারি এমার্জেন্সিস। সোসাইটির এমার্জেন্সি কি আপনারা কি মনে করতে পারেন যে সোসাইটিতে কি এমার্জেন্সি আসলে আছে, কি চ্যালেঞ্জটা আছে এই মুহূর্তে? স্টেরিওটাইপ, জেন্ডার স্টেরিওটাইপ, ভায়োলেন্স, জেন্ডার বেসড ভায়োলেন্স, না? সো দেখেন যে একটা হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করছে, আর একটা হচ্ছে সোসাইটির হারমোনিকে ধ্বংস করছে আর কি। হ্যাঁ, সো এই দুইটা যদি একসঙ্গে হয়, তাহলে যে
ভয়াবহ অবস্থাটা তৈরি হয়, প্রবাবলি এই সময় আমরা সেই রকম ভয়াবহ কিছু চিত্র আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি আপনারা কি পাচ্ছেন? এরকম পাচ্ছেন? একটা চ্যালেঞ্জের কথা বললাম, ক্লাইমেট চেঞ্জ একটা চ্যালেঞ্জ, আর একটা চ্যালেঞ্জে বললাম যে জেন্ডার বেস ভায়োলেন্স, জেন্ডার স্টিরিওটাইপ। এই দুইটাকে একত্রে দেখছেন কোথাও? দেখা যায় আপনাদের সোসাইটিতে যে জলবায়ু পরিবর্তন এবং নারীর বিরুদ্ধে সহিংসতা আমাদের সোসাইটির এক হয়ে আমাদের নারীদের ভালনারেবিলিটি, মেয়েদের ভালনারেবিলিটি আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়, তাই না? আমরা জাতীয় সঙ্গীত গাই না কি, মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এই মাটা কে? দেশকে যদি আরেকটু ওইভাবে দেখেন কি প্রকৃতি, না তাই না? মা মানে প্রকৃতি আর কি, ঠিক আছে? সো সোহান যেভাবে বলছিলেন যে এখন কেন আসলে পুরুষদেরকে এখানে ইকোম্যান শব্দটা বলতে হচ্ছে বা বলার দরকার হচ্ছে, এটা একটা আমার কাছে মনে হয় $1 মিলিয়ন কোশ্চেন হতে পারে। ইট কুড বি আ বিগ এলিফ্যান্ট ইন দ্য রুম ইভেন, না? যে ওয়াই আমাদের এই প্রশ্নটা কেন জিজ্ঞেস করতে হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে যদি আপনি দেখেন, আমরা একটা শব্দের সঙ্গে খুব পরিচিত, একটা আমরা জেন্ডার পড়েছি না ছোটবেলায়? কি পড়েছি? ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন। ম্যাসকুলিন মানে কি আর কি? হ্যাঁ, ম্যাসকুলিন মানে কি? পাওয়ার। দিস ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি। সো এই যে পাওয়ার, আসলে বলা হচ্ছে ডিম্যাসকুলিনাইজিং দিস প্রসেস। আমার কাছে ইকোম্যান মানে হচ্ছে এই যে ম্যাসকুলিনিটি আছে যেটা আমরা শো করতে চাই, এইটাকে আসলে ডিম্যাসকুলিনাইজ করা। ফর হোয়াট? ওই যে মা তোর বদন খালি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, মার বদনটাকে রেসপেক্ট করার জন্য, মার বদনটাকে ধ্বংস না করার জন্য, মাকে ডিস্ট্রয় না করার জন্য। এইটা হচ্ছে একটা আত্ম উপলব্ধির বিষয় আমার কাছে সবসময় মনে হয়, যে ইকোম্যান বা এই যে ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড আমরা সবসময় করে থাকি, এবং এই ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড কি যে দুইটাই ক্ষতি করছে। একটা ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড কি করছে? আমার প্রকৃতিকে ধ্বংস করছে। ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড কি করছে? আমার সমাজকে ধ্বংস করছে, আমার সমাজকে অস্থিতিশীল করে দিচ্ছে, অস্থির করে দিচ্ছে। এই যে বললাম যে দুইটা হারমোনি হলে কি ডেভাস্টেশন হতে পারে, এবং এই দুইটার হারমোনির আবার এই যে দুইটার পিছনেও কিন্তু আমি এই যে ম্যাসকুলিনিটির তার প্রভাবকে কিন্তু আমি লিঙ্ক করতে পারি, দেখতে পারি আর কি। হ্যাঁ, এইখানটা বোধহয় আমাদের আরেকটু বিবেচনার সুযোগ আছে, যে আমি প্রকৃতিকে কিভাবে রক্ষা করব। এখন যদি আপনারা জানেন যে আসলে আপনারা সবাই জানেন যে কৃষিকাজকে আবিষ্কার করেছিল, আমরা সবাই জানি না? নারীর হাত ধরে, নাকি? এটা তো জানি না? এখন এই যে কৃষিকাজ আবিষ্কার করে মানে কি? মানে হচ্ছে সৃজন করা, নতুন কিছু একটা আবিষ্কার করা, নতুন কিছু একটা উপাদান যোগ করা। কিসের সঙ্গে? প্রকৃতির সঙ্গে। এখন আজকে আবার যদি আপনাদের কাছে উল্টো একটা এক্সাম্পল হিসেবে বলি, ধরেন বুড়িগঙ্গা ধ্বংস হচ্ছে, নদী ধ্বংস হচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে। এই ধ্বংসগুলো করছেন কারা আসলে? আমরা কারা? আরেকটু যদি ইনডেপথ করতে পারেন, আরো ডিপ করেন। বড় বড় কর্পোরেট কোম্পানিজ যারা, তাই না? শিল্প কলকারখানা। আলটিমেটলি এই শিল্প কারখানাগুলো কারা চালায়? মেন। আমাদের সোসাইটিতে 90% মেন। বিকজ অফ হোয়াই? কিভাবে তারা ধ্বংস করছে? না, তাদের ভিতরে যে আগ্রাসী, একটা আগ্রাসী ভাব আছে কিন্তু, যে না আমি আই ডোন্ট কেয়ার দ্য নেচার, আই ডোন্ট কেয়ার দ্য এনভায়রনমেন্ট, আই ডোন্ট কেয়ার এভরিথিং, আই জাস্ট নিড দি ক্যাপিটাল, আই জাস্ট নিড দি প্রফিট, ম্যাক্সিমাইজিং প্রফিট। নো? সো এই যে ম্যাসকুলিনিটির যে এক্সপ্রেশন, দ্যাট হ্যাজ টু বি, আই থিঙ্ক, ডিম্যাসকুলিনাইজড। ওইখানে যাওয়াটা আমাদের দরকার। আমার কাছে ইকোম্যান আমি যখন শুনলাম, আমি একটু পড়ছিলাম আপনাদের অবজেক্টিভগুলো, এইটাই বারবার মনে হচ্ছিল যে আলটিমেটলি তো তাই, ডিম্যাসকুলিনাইজড যে সোসাইটি, এই জায়গাটা ধরে আর কি। ঠিক আছে, যদি তাই করতে পারি তাহলে কি হবে দেখেন, যে ওই যে মা তোর বদনখানি মলিন হলে, তখন আমাকে আমার লাগবে আর কি, আহা মায়ের বদনখানি মলিন হচ্ছে, মা ধ্বংস হচ্ছে, আমার নদী ধ্বংস হচ্ছে, আমার প্রকৃতি ধ্বংস হচ্ছে, আমাকে এইটা করতে, আমাকে এটা আমি করতে দিতে পারি না আমাকে, তাই না? তো আমি এইভাবেই দেখি, এবং আমরা অ্যাকশনের জায়গা থেকে আমরা সবসময় বলি, সোহান বলছিলেন যে আমরা ফেমিনিস্ট প্রিন্সিপাল আমাদের কাজের প্রোগ্রামেটিক ইন্টারভেনশনের জায়গা, ওই জন্য আমরা দুটি শব্দ সবসময় বলি। একটা হচ্ছে যে ক্লাইমেট জাস্টিস অ্যান্ড জেন্ডার জাস্টিস, ইট হ্যাজ টু বি ডেল্ট ইন দ্য সেম টাইম, আন্ডার দ্য সেম প্লেট। হ্যাঁ, ঠিক আছে,
উইদাউট ক্লাইমেট জাস্টিস, উইদাউট জেন্ডার জাস্টিস ইউ ক্যানট অ্যাড্রেস ক্লাইমেট জাস্টিস। আবার এই যে বললাম উইদাউট জেন্ডার জাস্টিস, আপনি কি আদৌ হচ্ছে ক্লাইমেট জাস্টিসকে যেতে পারবেন? সম্ভব? কারণ ওই যে অ্যাটিটিউডটাকে যদি চেঞ্জ না নিয়ে আসতে পারি, ওই অ্যাটিটিউডের জায়গায় যদি আমরা পরিবর্তন না নিয়ে আসতে পারি, এখন যদি আমি বলি এই অ্যাটিটিউডটা আসলে কোথায় কোথায় আছে, কোথায় নাই, আমাকে একটু বলেন তো। এটা কি আমার ভিতরে আছে? আমি জানি না, প্রশ্ন করতে তো অসুবিধা নাই, আছে অসুবিধা? এটা কি আমার পরিবারের মধ্যে আছে? তাও আমি জানি না, প্রশ্ন করতে তো সমস্যা নেই, সেখানে আছে নাই? আমার প্রতিষ্ঠান, রাষ্ট্র। তো এই যে ইকোম্যান কনসেপ্ট, এই ইকোম্যান কনসেপ্ট হচ্ছে আমাকে প্রশ্ন করতে শেখায়। আমি প্রশ্ন করতে যদি শিখি তাহলেই আসলে ইকোম্যানের সার্থকতা, যে হ্যাঁ আই এম আস্কিং দ্য কোশ্চেন, যে এই ম্যাসকুলিনিক ফিচারগুলো আমি ধারণ করছি কিনা, আপহোল্ড করছি কিনা, নাকি আমি চ্যালেঞ্জ করছি। যদি চ্যালেঞ্জ করি তাহলে কিন্তু ক্লাইমেট জাস্টিসের জন্য আমি কাজ করছি। যদি চ্যালেঞ্জ করি তাহলে কিন্তু আমি জেন্ডার জাস্টিসের জন্য কাজ করছি। আমি না বাড়াই, সোহান মাইক্রোফোন হাতে নিয়েছে, পরে সুযোগ থাকলে আবার কথা বলবো, দেখা হবে, আবার কথা হবে আবার। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই। এবং আপনি খুবই স্পেসিফিকলি আমাদের ইকোম্যানের কথাই বলেছেন, যে কিভাবে আসলে চ্যালেঞ্জ করা এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসা কর্পোরেট যারা নদী দখল করে, দূষণ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি কৃষি কাজের কথা যখন মনে করিয়ে দিলেন, তখন আমাদের একবার খনার কথা মনে করা উচিত, খনা। এবং আমি মনিরুজ্জামান ভাইকে দেখছিলাম, ব্র্যাকের হেড অফ প্রোগ্রাম ক্লাইমেট চেঞ্জ, উনি খনার একটা বচন নিয়ে আসছিল একটা প্রোগ্রামে। কারণ আমরা যদি বাংলাদেশের কৃষির যে ব্যুৎপত্তিগত নলেজ বলি, নারীর হাতে যেমন কৃষি তৈরি হয়েছে, আমরা এখনো কিন্তু খনার বচনকেই কিন্তু শুনি। কিন্তু সেই খনা, যার শ্বশুর ছিল সম্রাট বরাহ, তার নলেজও বেশি ছিল। যখন দেখা গেল যে খনার নাম অনেক সুপরিচিত হচ্ছে, শ্বশুরের নাম সুপরিচিত হচ্ছে না, তখন খনাকে বলা হলো যে ওর জিহ্বা কেটে দিতে হবে, এবং তাকে জিহ্বা কেটে দেওয়া হয়েছে। তাহলে আমাদের সোসাইটিতে নারী যখন নলেজেবল হয়, আমাদের পুরুষতন্ত্র কিভাবে তাকে কন্ট্রোল করে, তার বড় একটা কিন্তু জায়গা হচ্ছে খনা কিংবা বেহুলা। যে সাপে স্বামীকে কামড়াইছে, তুমি এখন বেহুলা নিয়ে ভেলা বাসাও না। এবং একই অবস্থা আমাদের বাঘ বিধবা, যাদের নিয়ে আমরা কাজ করছি, যে তার দায় নাই, পরিবেশগত দায়, জলবায়ুগত দায়। এবং এই সংকটের গোড়ায় তিনটা প্রধান কারণ। একটা হচ্ছে অবশ্যই ক্যাপিটালিজম, টাকা বানাও, শিল্প বিপ্লব করো, করে ধনী হও, অন্যের সম্পদ লুট করো, আর লুট করতে গিয়ে কলোনি বানাও, ক্যাপিটালিজম, কলোনিয়ালিজম। এবং তার গোড়ায় হচ্ছে ডোমিনেশন, পাওয়ার, আমি সুপার, আমার দেশ জিডিপিতে সেরা, আমি বিশ্বের 1 নাম্বার পাওয়ার। এই যে জায়গাটাকে কিন্তু নাজমুল ভাই বলছিলেন যে ডি মাস্কুলাইন, আমরা বলি যে কেয়ারিং মাস্কুলিটি, যে এই জায়গাটায় যদি আমরা কাজ করতে পারি, পুরুষকে যদি আরো সংবেদনশীল করতে পারি, তার দায়িত্বের জায়গায় নিজেকে আগে অ্যাকাউন্টেবল করা, তারপর ওই কর্পোরেশনকে অ্যাকাউন্টেবল করা, যে বিশ্বের 1% ধনীরা এই সংকটের জন্য দায়ী, যার সাফারিং করতেছেন 98% মানুষ, 99% মানুষ। এবং বিশ্বের 10 জন ধনীর নাম সার্চ করেন, করে দেখেন সেই 10 জনের মধ্যে একজনও নারী আছে কিনা, নাই। কিন্তু এই বিশ্বের 1% ধনী যারা ট্রিলিনিয়ার, তাদের কিন্তু জলবায়ুর জন্য অবদান অনেক বেশি। তারা একদিনে তাদের প্রাইভেট জেট থেকে যে পরিমাণ কার্বন নির্গমন করে, সেটা শ্যামনগর উপজেলা 1 মাসে করে না। এই যে কিন্তু ইনজাস্টিস। কিন্তু ন্যারেটিভটা হচ্ছে উই, কারা জলবায়ু পরিবর্তন ঘটায়, উই মানে আমরা। তাহলে শ্যামনগর সেও ঘটায়, আর ওই যে প্রাইভেট জেটে অনিল আম্বানি, আদবানি, তারাও ঘটায়, কিন্তু ডিফারেন্সটা অনেক হাই। কিন্তু উই বলে আমরা তাদেরকে পার পাইয়ে দেয়, তাদেরকে সাইড দিয়ে দেয়। আমি ফিরতে চাই আমাদের কমিউনিকেশনের এক্সপার্ট হারুনুর রশিদ সাগর ভাই। আপনি তো মাঠে ঘাটে, শ্যামনগর, কুড়িগ্রাম, বিভিন্ন জায়গায় কাজ করেন এবং অনেক ধরনের স্টোরি কভার করেন এবং জলবায়ু সংকটকে কভার করেন। আমরা দেখতে পাই নারীকে আমরা সবসময় ভানারেবল হিসেবে চিত্রিত করি, নারী কিশোরীরা এরা অনেক ভানারেবল। কিন্তু আমাদের তো নারীর অনেক লিডারশিপের জায়গাও আছে, দুর্যোগ ব্যবস্থাপনায়, জলবায়ু অভিযোজনে, সোলার হোম সিস্টেম, কুক স্টোভে। কিন্তু আমরা সামহাউ ন্যারেটিভটা দেখাই নারী ভানারেবল। এটা যেমন একটা দিক। আর একটা দিক হচ্ছে ঘরের কাজ নারীকে করতে হয়, পানি নারীকে সংগ্রহ করতে হয়, তারপর অ্যাডাপ্টেশনও নারীকে করতে হবে, মিটিগেশনও নারীকে করতে হবে, কনজারভেশনও নারীকে করতে হবে। আমরা সব দায় কি নারীর ঘাড়ে আবার চাপাচ্ছি না যদি আমরা দায়িত্ব শেয়ার না করি? আপনার অভিজ্ঞতা, আপনার স্টোরিজ কি বলে? আপনি তো খুলনা অঞ্চলেরও মানুষ, হারুনুর রশিদ সাগর, এবং জাস্ট ট্রানজিশন নিয়ে কাজ করেন। ধন্যবাদ সোহান ভাই। এই যে নারীর উপরে সবকিছু এসে যে পড়ে, আপনি একটা শব্দ উচ্চারণ করছিলেন, পুরুষতন্ত্র।
বা ইংরেজিতে যেটাকে বলে প্যাট্রিয়ার্কি। এই প্যাট্রিয়ার্কি একটা আসলে সিস্টেম, এটা আসলে পুরুষের ব্যাপার না, এটা একটা ক্ষমতা কাঠামো। এটা আমাদের সোশিও পলিটিক্যালি একদম স্ট্রাকচার্ড এবং সিস্টেমেটাইজ। তো সেখান থেকে এটা হলো রুট কজ, এবং সেই জায়গা থেকে বাকি সিমটমসগুলো আসলে সোসাইটিতে যায়। তো এটা আসলে আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের রাজনীতি এবং অর্থনীতিতে এমনভাবে এটা মানে হাজার বছর ধরে এটা ঢুকে গেছে যে আমাদের মগজে মননে এটা একদম প্রথিত আর কি। তো যার কারণে যেটা হয় যে দুটো শব্দ, সেটা হলো যে একটা হলো যে জেন্ডার স্টেরিওটাইপস। যে জেন্ডার স্টেরিওটাইপস মানে হচ্ছে যে সোসাইটি ঠিক করে দেয় যে নারীর এই এই রকম আচরণ হবে, পুরুষের এই এই রকম আচরণ হবে। পুরুষ কাঁদতে পারবে না, নারী কাঁদবে, নারী লজ্জাবতী হবে, হ্যাঁ, নারী কোমল হবে, পুরুষ শক্ত হবে একটু, সেরকম। এই যে তাদের যে বিভিন্ন ক্যারেক্টার, বিহেভিয়ার, চরিত্র, আচরণ, এগুলো হচ্ছে যে এই জেন্ডার স্টেরিওটাইপসে ঠিক করে দেয়। আর দুই হচ্ছে যে জেন্ডার ডিভিশন অফ লেবার, মানে হচ্ছে যে আবার এই পুরুষতন্ত্র ঠিক করে দেয় যে কোনগুলো নারীর কাজ হবে, কোনগুলো আসলে পুরুষের কাজ হবে। যে নারী আসলে বাচ্চার দেখাশোনা করবে, সে ঘরের কাজ করবে, সে পানি আনতে যাবে, সে রান্না করবে, পুরুষ বাইরে কাজ করবে। তো এগুলো হচ্ছে খুব বেসিক কথাবার্তা, আপনারা জানেন। সেই জায়গা থেকে এগুলো হচ্ছে একদম মূল। এর উপরে হচ্ছে যে আস্তে আস্তে এর শাখা প্রশাখা গজায়। তো বিভিন্ন সময় এই যে এটা অবশ্য আবার একদিক দিয়ে ঠিকও, যে কোনো সময় দেখবেন যে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছু হলে সবচাইতে বেশি বিপদ এবং আপনার যে সমস্যা, এর শিকার হয় নারী এবং শিশুরা। তো নারী এবং শিশুরা দুইভাবে, এক তো পুরুষতন্ত্রের কারণে তারা তাদের এই স্পেসিফিক কিছু রোলের কারণে তারা তো অলরেডি কিছু কাজ করে। আবার এই যে দেখা যায় কি যে এই আপনার তাদের এই প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু পরিবর্তন সেটাকে আরও বেশি কঠিনতর করেছে। যেমন এই যে ভাই আমাকে বলছিলেন যে আমি যে উপকূলীয় অঞ্চলে কাজ করি, ওখানে যে লবণাক্ততা বা স্যালাইনিটির কারণে আপনার কি হয়, যেহেতু নারীরা সারাক্ষণ গৃহস্থালী কাজে ব্যস্ত থাকে, তারা সারাক্ষণ পানি, ওখানে তো পানি আসলে মিষ্টি পানি বা স্বাদু পানি কম, লবণাক্ততা চারিদিকে আসলে একদম ঘিরে ধরেছে। তো সারা দিন যখন তাকে এই লবণাক্ত পানিতে হাঁড়ি পাতিল ধোয়া, সংসারের কাজ করা, এবং তাদের যখন যে মেনস্ট্রুয়াল টাইম আসে তখন এই লবণাক্ত পানি ব্যবহারের ফলে তারা তাদের এই রিপ্রোডাক্টিভ অর্গানগুলোতে হচ্ছে নানা রকম ইনফেকশনের শিকার হয়, এবং সেখান থেকে তাদের জরায়ুতে রোগ, এবং এই শ্যামনগর, গাবুরা, এই সব অঞ্চলে, উপকূলীয় অঞ্চলগুলোতে একদম 80% মানুষ, নারী, এই হচ্ছে যে আপনার জরায়ু কেন্দ্রিক বা নানা জাতীয় ইনফেকশনে ভুগছে, এবং অনেকে জরায়ু কেটে ফেলতে হচ্ছে, অনেকে জরায়ু ক্যান্সারে ভুগছে। তো এটা যেমন তাদের এই রোল প্লে করার কারণে যেমন তারা ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার এইদিকে তাদের এই সহজ কাজটাকে কিভাবে কঠিন হয়, যেহেতু তাদের ঘরের কাজ করতে হয়, পানি সংগ্রহ করতে হয়, দেখা যায় কি যে বিশুদ্ধ পানির জন্য তাকে 8-10 কিলোমিটার দূরে গিয়ে এভাবে 10 লিটার 15 লিটার প্রতিদিন পানি তাদেরকে বয়ে আনতে হয়। আমি জাস্ট ছোট্ট দুটো উদাহরণ দিলাম, এবং সোহান ভাইয়ের প্রশ্নে ফিরব যে সবসময় নারীকেই কেন এইভাবে দেখানো হয়। ওই যে ওইটা আসলে ওই চরিত্র, ওই পুরুষতান্ত্রিক অ্যাপ্রোচের জায়গা থেকে আসলে নারীকে আসলে ওইভাবে রিপ্রেজেন্ট করা হয়। বেসিক্যালি আসলে তা না, যে উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা গিয়ে যত দুরবস্থা হোক না কেন, তার মধ্য দিয়েও আমাদের এক ধরনের অ্যাডাপ্টেশন বা মিটিগেশনের প্ল্যান আমাদের নারীরা কিন্তু নিয়ে আসে তাদের মতো করে, এবং প্রতিনিয়ত তাদের চ্যালেঞ্জেসগুলো মনে হচ্ছে যেন আমরা একটা প্রতিযোগিতায় নামিয়ে দিচ্ছি। যে আগে ছিল ঠিক আছে, সে শুধু ঘরের কাজ করবে, টিউবওয়েল চাপলেই তার পানি চলে আসতো, কিন্তু না, তাকে আরেকটু কঠিন করে দিই, পানি তো লবণাক্ত হয়ে গেছে, আরও 10 কিলোমিটার দূর থেকে আনি। এইভাবে দিনকে দিন তার স্ট্রাগলগুলোকে আরও কঠিন, কিন্তু সে কিন্তু এগুলোকেও আবার মানিয়ে নিয়ে কাজ করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে হচ্ছে যে ইকোম্যান বলি বা এই আমাদের এই যে জাতীয় প্রজেক্টগুলো যে বলি, এগুলোর কাজ হবে যে আসলে আমাদের ওই অনুধাবনগুলোতে ফিরে আসা। দেখেন, আমরা 3টা শব্দ প্রায় বলে থাকি। একটা হলো জেন্ডার সেন্সিটিভিটি বা জেন্ডার সহনশীলতা।
এটা 90 সালে হয়ে গেছে মিনা রাজুর কার্টুনের মধ্য দিয়ে। এখন কি? তারপরে তো জেন্ডার রেসপন্সিভ, মানে আমাকেও দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আমরা এটাকে সুন্দর করে একটু পাশ কাটিয়ে জেন্ডার ব্যালেন্স বানিয়ে দিলাম, যে একটা জায়গায় 10 জন পার্টিসিপেন্ট থাকলে 5 জন নারী রাখতে হবে, 5 জন। এটা হলো জেন্ডার সেন্সিটিভিটি। এর পরের ধাপ হলো জেন্ডার ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেটিভ। আমাদের আস্তে আস্তে ওই জায়গাটাতে যেতে হবে। ইকুম্যান অলরেডি জেন্ডার রেসপন্সিভের জায়গাতে চলে আসছে, এবং ইকুম্যানের মতন এরকম আরও প্রজেক্টগুলো হওয়ার মধ্য দিয়ে 3টা কাজ হবে। এক, আস্তে আস্তে যে আমাদের এই যেটা পুরনো ধারণা, যদিও সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ হতে অনেক সময় লাগে, তারপরেও আমাদের এই অনুধাবনগুলো আসবে। আমরা সহনশীলতা থেকে আস্তে আস্তে রেসপন্সিভ একটা বিহেভিয়ারের দিকে যাব। আর 2 হচ্ছে যে আস্তে আস্তে আমাদের যে সোশ্যালাইজেশন যে ইনস্টিটিউশনসগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে আমাদের যে এঙ্গেজমেন্ট সেটা হওয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা আসলে পলিসিকে হিট করতে পারবো। আলটিমেটলি ওইটাই দরকার, কারণ এই স্ট্রাকচার এবং সিস্টেমেটিক এই প্যাট্রিয়ার্কিকে চেঞ্জ করতে গেলে আলটিমেটলি ওই পলিসিগত চেঞ্জটা করতে হবে। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাই এগিয়ে যাচ্ছি, তরুণরা সেটাকে নেতৃত্ব দিচ্ছে। তরুণরা এই জায়গাটাতেও খুবই মনোযোগ দিয়ে দেখবে যেন যে আমরা ওই জেন্ডার রেসপন্সিভ জেন্ডার ট্রান্সফরমেটিভ একটা সিস্টেম যেন আমরা তৈরি করে ফেলতে পারি। ভাই ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাগর ভাই। এবং আপনিও খুব সুন্দরভাবে জেন্ডার রূপান্তরমূলক, বাট রূপান্তর নিয়ে আমরা খুব ঝামেলায় আছি আর কি, ট্রান্সফরমেশন নিয়েও ঝামেলায় আছি। কারণ আমাদের এই প্রজেক্টে আমরা ট্রান্সফরমেশনকে আমরা ফলো করতে চাই। কারণ ট্রান্সফরমেশন তখন শুরু হয় যখন আমরা সামাজিক যে ক্ষতিকর রীতিনীতি, হার্মফুল নর্মসকে আমরা অ্যাড্রেস করি। এটা নিয়েও চ্যালেঞ্জ। সোহান, তো আপনারা নর্মস পরিবর্তন করতে চান, এটা তো দেখা যায় না। একটা বিল্ডিং বানাইলে দেখা যায়, তো চলেন আমরা একটা বিল্ডিং বানাই, কিন্তু মানুষের আচরণ পরিবর্তন করবে, এটা সহজও না, দৃশ্যমানও না। 1 বছরে কি করবেন, সেটা যেমন কঠিন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে রূপান্তরমূলক, এটা শুরু হয় জেন্ডার ব্লাইন্ড দিয়ে, তারপর সেন্সিটিভ, তারপর রেসপন্সিভ, তারপর ট্রান্সফরমেটিভ। ট্রান্সফরমেটিভের একটা বড় সংজ্ঞায়নের জায়গা হচ্ছে পুরুষদেরকে অংশীদার হিসেবে সাথে নেওয়া। আমি যদি পুরুষকে বাদ দিয়ে যদি প্রোগ্রামিং করি জেন্ডার, এবং জেন্ডার মানেই তো শুধু নারীর ক্ষমতায়ন না, জেন্ডার নিয়ে কাজ করা পুরুষের ক্ষমতায়নও, বাট ভিন্নভাবে ক্ষমতায়ন। সো এখন বাংলাদেশে মানে ট্রান্সফরমেশন শব্দ মুখে আর নাই, একরকম পাপ। কারণ ট্রান্সফরমেশন শুরু হয় ট্রান্স দিয়ে, ট্রান্স মানে ব্লা 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 ব্লা। তারপর ভাই তাহলে আমি ট্রান্সফরমেটিভ ব্যবহার করবো, আমি তাহলে রূপান্তর হব, রূপান্তরকে আমি ব্লা 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 ব্লা। আমি এখন এই শব্দ মানে উচ্চারণ করাই ডিফিকাল্ট। শেষ করছি আরুবাকে দিয়ে, তার আগে কিছু প্রশ্নও নিব। নাজমুল ভাই যেমন বলছিলেন মাতর বদন খেলে, আমরা ছোটোবেলা থেকে ওই লাইনটাকে ফিল করতাম, এই মা আমার দেশ মা। যখন দেশ নতুন করে স্বাধীন করলাম, তখন নতুন করে জাতীয় সঙ্গীত পরিবর্তনেরও অনেকের ইচ্ছা হলো। তখন বলে এই যে মাতর বদনখানি মনে হলে আমি কেমন ছেলে, আমি কান্নাকাটি করব। আমি তো কান্নাকাটি করার ছেলে না, আমাকে হতে হবে রণ 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 ঘন 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 ঘন। আমি ফিরতে চাই আরুবা ফারুক কেন ক্লাইমেট জাস্টিসের সাথে আপনাদের ইউথ নেটের মেম্বাররা পরিবেশ নিয়ে কাজ করতে চায়? তারা তো বলে যে আমাদের কাজ তো গাছ লাগানো, আমাদের কাজ তো প্লাস্টিক সংগ্রহ করা, কেন আমাকে জেন্ডার রেসপন্সিভ ট্রান্সফরমেটিভ হতে হবে? কী ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন, কী ধরনের কাজ করছেন পলিসিতে, জেন্ডার অ্যাকশন প্ল্যানে পুরুষদের যুক্ত করা দরকার কিনা? আরুবা। থ্যাংক ইউ। সো প্রথমেই তো ইউথ নেটের মেম্বার হিসেবে এটা আমাদেরই প্রোগ্রাম, আমাদেরই কাজ। তো ইকোমেন সম্পর্কে আমি যদি কিছু বলতে চাই, আমি যেহেতু সরাসরি যুক্ত ছিলাম না, বাট আমি যেটা বলতে চাই ইকোমেনের যে সাকসেস পয়েন্টটা, সেটা হচ্ছে যে আসলে কনভারসেশনটা স্টার্ট করা। বিকজ আমার মনে হয় না আমি গত বছরও কখনো ভেবেছি যে না আসলে আমরা পুরুষদের সাথে বা ছেলেদের সাথে কখনো এই ডিসকাশনে যেতে পারবো যে উইমেন এম্পাওয়ারমেন্টকে তোমাকে সাপোর্ট করতে হবে বা আপনাকে এটাকে সাপোর্ট করতে হবে। তো এই হ্যাঁ কেন করতে হবে, তো এই কেন করতে হবে এই পয়েন্টটাতে আসলে আনাটা কিংবা কনভারসেশন স্টার্ট করাটাই ছিল একটা চ্যালেঞ্জ। বাট ইকোমেন থেকে আমরা কনভারসেশনটাই স্টার্ট করতেছি, আমরা ট্রান্সফরমেশনের যেটাই বলো ট্রান্সফরমেশন দরকার আছে, ট্রান্সফরমেশনের জার্নিটা স্টার্ট করতে পারছি। তারপর ক্লাইমেট জাস্টিসের যে ওভারঅল ইস্যুটা, সেটার সাথে আমরা জেন্ডার জাস্টিসের যে ইস্যুটা আসছে সেটা হচ্ছে কারণ আমরা জেন্ডার রোলগুলো ক্রিয়েট করেছি। সো জেন্ডার রোলগুলোতে আমরা আসলে উইমেনকে কেয়ারিং দেখেছি কিন্তু মেনকে কেয়ারিং দেখিনি। কিন্তু আমাদেরকে এটাও ভাবতে হবে যে আসলে যে সিস্টেমটা আমাদের, সেই সিস্টেমে উইমেন আর প্যাসিভ, তাহলে অ্যাক্টিভ কারা?
সিস্টেমেটিক ব্যারিয়ারের কারণে এটা মেন। সো সেই ক্ষেত্রে অ্যাক্টিভ যারা আছে তাদেরকেই কিন্তু প্যাসিভদেরকে হেল্প করতে হবে অ্যাক্টিভ হতে। সো প্যাসিভরা চাইলেও একা একা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হতে পারবে না। সামওয়ান নিডস টু গিভ এ হ্যান্ড, যে আসো আমরা একসাথে দুজনই প্যাসিভ হই, সরি অ্যাক্টিভ হই। হ্যাঁ, বাট একজন প্যাসিভ এবং একজন অ্যাক্টিভ এটা আসলে ক্লাইমেট ক্রাইসিস সলভ করতে পারবে না। সো আমি যখন ক্লাইমেট ফিল্ডে কাজ করেছি বা আমি যখন আমাদের বাংলাদেশের সোসাইটিতে বড় হয়েছি, সো তখন আমি একটা জিনিস আসলে যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে এলাকা বা জেলা বা অঞ্চল যেটাই হোক না কেন, জেন্ডার রোলগুলো সেমই থাকে। আমরা এডুকেটেড উইমেন ফ্যামিলিতেও দেখি ম্যারেজ ছাড়া কোনো অপশন নাই। ইউ অলওয়েজ নিড টু হ্যাভ এ গার্ডিয়ানের পারমিশন লাগবে। হ্যাঁ, দেন স্টার্ট হয় উইমেন কি পড়বা, সায়েন্স, ওকে সায়েন্স যদি পড়ো ইউ আর গোয়িং টু ডু ইউনিভার্সিটি টিচিং, কলেজ টিচিং, স্কুল টিচিং, হাইয়েস্ট কতটুকু যদি মেডিকেল সায়েন্সে পড়ো ডাক্তার হবা। হোয়াই নট এ সায়েন্টিস্ট, হোয়াই নট এ অ্যাস্ট্রোনট, তাই না? আমরা যারা আর্টসে পড়ি তাদেরকে আমরা দেখছি সরকারি কাজে আমলা হবা, হ্যাঁ আমলা হবা, বাট তাও কিরকম আমলা, অ্যাক্টিভ আমলা না, প্যাসিভ আমলা। মিটিংয়ের পেছনে বসে কথা শুনবা আর নোট নিবা, মাইক কোনোদিন তোমার হাতে যাবে না। সো এই জিনিসগুলো আসলে পলিসি মেকিংয়ের ক্ষেত্রে চেঞ্জ করতে হবে। ক্লাইমেট জাস্টিস এখন আসলে আমাদের সবার ইস্যু। জেন্ডারও সেগ্রিগেট করার সুযোগ নাই, সোশ্যাল ইকুইটিও সেগ্রিগেট করার সুযোগ নাই। যেটা করতে হবে, মুভমেন্টগুলোকে যেমন একত্রিত হতে হবে, সিভিল সোসাইটিকেও একত্রিত হতে হবে। আমরা অনেক সময় দেখি জেন্ডারের ক্ষেত্রে একটা আলাদা সিভিল সোসাইটি, ক্লাইমেটের আলাদা একটা সিভিল সোসাইটি। কেন দুইটা সিভিল সোসাইটি হবে? দুটোই তো এক জিনিস। একই সাথে কোঅর্ডিনেশনটা দরকার আমাদের। সেই স্ট্রং সিভিল সোসাইটিও ক্রিয়েট করতে হবে। প্লাস পলিসি মেকিং বলি, সেখানেও কিন্তু আমাদেরকে উইমেনকে অ্যাক্টিভলি আনতে হবে। অ্যান্ড এটা আনতে হবে কাদেরকে? উইথ সাপোর্ট অফ মেন অ্যান্ড বয়েজ। সো ওভারঅল এটা বলেই শেষ করতে চাই যে আমাদের জাস্ট নট জেন্ডার অ্যাকশন প্ল্যান, ক্লাইমেট অ্যাকশন প্ল্যান বলি কিংবা ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বলি, উইমেন শুড বি অ্যাক্টিভ। অ্যান্ড উইমেন এম্পাওয়ারমেন্ট মানে এরকম না যে আমরা ছেলেদের থেকে সিট নিয়ে নিচ্ছি। সিটের কেন অভাব হবে? দেশে কি চেয়ারের অভাব আছে? এখানেই তো কত খালি চেয়ার আছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আরুবা। এবং আমি আরেকবার ট্রান্সজেন্ডারে ফিরি, ট্রান্সফরমেশনে ফিরি আর কি। সো আমাদের গত বছরের অডিট ফার্ম আমাদেরকে রিজেক্ট করছে যে যদি আপনাদের এই প্রজেক্ট অডিট করি আমার বাংলাদেশের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, কারণ ট্রান্সফরমেশন লেখা প্রজেক্টের নাম আর কি। সো পরে আমাদের অন্য ফার্ম নিতে হয়েছে। সো এই ধরনের অনেক স্টিগমা আছে। বাট আমি খুবই হ্যাপি যখন গ্রাসরুটে গিয়ে ট্রেনিং করাই ইউথদের সাথে 3 দিন 4 দিন। আমি কুড়িগ্রাম দেখছি, শ্যামনগরে দেখছি, ওদের যে মানে এত আগ্রহ এবং এই ট্রেনিংয়ের পরে ওদের যে মাইন্ডসেটের যে কী পরিমাণ পরিবর্তন, আমার কাছে মনে হয় আমরা জেন্ডার নিয়ে অনেক কাজ করি, কথা বলি, কিন্তু আসলে ইনভেস্টমেন্টগুলো এখনও আসল জায়গায় হচ্ছে না। যেখানে এবং ইনভেস্টমেন্ট না হলে, সোশ্যালাইজেশন, এডুকেশন সিস্টেম না গড়ে উঠলে এই ডিসপ্যারিটি, এই গ্যাপগুলো থাকবেই। আমার নির্ধারিত সময় শেষ, বাট আমি আরও কয়েক মিনিট নিতে চাই, কারণ আমি 10-15 মিনিট পরে সেশনের মানে পেয়েছি আর কি। কারো কোনো প্রশ্ন আছে কি না আমাদের এই প্যানেলিস্টদের কাছে? জি, কুড়িগ্রাম থেকে, ওকে একটা মাইক দেন। কি প্রশ্ন, কার কাছে প্রশ্ন করতে চাও বা ওভারঅল পরিচয় দিয়ে? ধন্যবাদ। আমি আবিদা সুলতানা দৃষ্টি, কাজ করছি ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস, কুড়িগ্রাম জেলা থেকে। বাল্য বিবাহ রিজন, পিছনের রিজন কি? আমি কথা বলবো হচ্ছে আপনার যাত্রাপুর নিয়ে। কিছুদিন আগে যে বাবা সমাবেশটা হলো, ওখানে একটা প্রশ্ন মানে সবার উদ্দেশ্যে প্রশ্ন করেছিলাম, বাল্য বিবাহ কেন দেন? একটু আমাদেরকে দেখে মনে করে আমরা অনেক বড়, আমরা অনেক ছোট, আমি ক্লাস 9-এ পড়ছি। তো আমি বললাম কেন দিচ্ছেন, পড়াশোনা একটু করান, উচ্চ মাধ্যমিক পর্যন্ত যাক, এভাবে বললাম। যখন বলতেছে মাই স্কুল কোথায়, স্কুল কোথায়? তো ওখানে একটা স্কুল আছে হচ্ছে আপনার ফ্রেন্ডশিপের, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়, কিন্তু তারপর আর পড়ানোর কোনো অপশন নেই। হয়তো তাদের কুড়িগ্রাম সদরে আসতে হয়। কুড়িগ্রাম সদরে আসতে গেলে ওনাদের তো ওইভাবে কোনো মানি কস্ট নেই,
ওখানে আপনাকে নৌকা ভাড়া দিয়ে আসতে হবে, আবার একটা ইয়া নিতে হবে, অটোতে করে কুড়িগ্রামে আসতে হবে। তা না হলে যাইতে হবে আপনার হচ্ছে চর ভগবতীপুর, ওটাও অনেক দূরে। আপনি একটা মেয়েকে কিভাবে পাঠাবেন? ওনাদের কথা যে মা তোমরা আমাদেরকে স্কুল দাও, আমরা বিয়ে দিব না, আমরা পড়াবো, যত দূর ইয়া হয় আমরা পড়াবো। একটা মেয়েকে ম্যাচিউরড হচ্ছে আপনার ক্লাস 10-এর পর একটু ম্যাচিউরিটি আসবে যখন আমরা বাইরে রাখতে পারবো, তোমরা আমাদেরকে স্কুল দাও। এখন ভাই আপনার কাছে প্রশ্ন, আমরা কবে এটা পাচ্ছি? আপনি এটা কবে ইয়া করবেন আর কি? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং একই প্রশ্ন ওই চরের নারীরা আমাকেও করেছিল, যে আমি যখন বললাম বাল্য বিয়ে দিন না, বলে মেয়েদের করবো কি, স্কুল নাই তো। সো এবং ওখানে ফ্রিকোয়েন্ট বন্যা অনেক বেশি হয়, আর আমি তো সরকারের কোনো উচ্চপদস্থ কোনো কর্মকর্তাও না, আর ওনারা এখন আর ইউথনেটকে চায় না, ওনারা এখন সরকারের কাছে চায়, যে সরকারের কাছে সহায়তাটা চাই। সো এখানে যে সলিউশনটা বা সমাধানটা যেটা আমি বলতে চাই, এবং তোমরা বাবা সমাবেশ করছো খুব ভালো, বাবারাও একই কথা বলছে, যেটা হচ্ছে আমাদের মেয়েদের শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। যে ওই চর কিংবা হাওরের মেয়েরা 6 মাস পড়াশোনা করতে পারে না। এবং আরেকটা বড় দিক হচ্ছে, এই যখন সে 5-এর পর 6-এ উঠতে পারলো না, তখন তারপর কি হয়? তাদের এলাকায় কিন্তু পরিবার পরিকল্পনা, কোনো ধরনের প্রজনন স্বাস্থ্য, এই ধরনের কোনো কাজ নাই। তাহলে সে 6 পাস করার আগেই সে একটা শিশুর মা হয়ে যায়, এবং স্বাস্থ্যসেবা না থাকার কারণে ওইসব অঞ্চলে অনেক কিন্তু মায়ের মৃত্যু ঘটে সন্তান সম্ভব অবস্থায়। তাহলে একটা সাইকেল অফ কিন্তু ইনইকুয়ালিটি। তাহলে এখানে আমার ডিরেক্ট কোনো উত্তর জানার নাই, হয়তো আমার প্যানেলিস্টদের জানাও থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো ছাড়া আমরা এই বাল্যবিয়ে বন্ধ করা আমরা এটা ঠেকাতে পারবো না আসলে। ওকে ভাই, এখানে হচ্ছে আপনারা, আমি ইউথনেটকে বলছি না, ইউথনেটের মানুষ অনেক জায়গায় রিপ্রেজেন্ট করে। আপনারা গিয়ে ওখানে বলতে পারেন যে হচ্ছে দেখেন এই চরের এই অবস্থা, আপনাদের কাছে এনারা চাচ্ছে, আপনারা দিয়ে দেখেন। ওনারা গিয়ে মনিটরিং করে অবশ্যই ওনারা কোনো একটা পদক্ষেপ তো অবশ্যই নিবে। অবশ্যই আমরা সেই চরের বাবা মায়েদের প্রশ্ন তোমার মাধ্যমে আমরা পেলাম, আমরা আমাদের পরবর্তী যে নেগোসিয়েশন বলো, প্যানেল বলো, যেখানে আমরা যাব সেখানে আমরা পৌঁছে দেব। আর কারো কোনো প্রশ্ন? খুবই সংক্ষিপ্ত। জি টুম্পাপা, আমরা খুব দ্রুত শেষ করব। আচ্ছা, সকাল থেকে ইকোম্যান প্রজেক্ট নিয়ে অনেক কথা হচ্ছে, জেন্ডার ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ, এই কথাটা বারবারই আসছে। আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করি, এটা আমাকে বেশি সম্মুখীন হতে হয়েছে। আমি বিশেষ কিছু দপ্তরে গিয়েছিলাম, নামগুলো না বলি, দাওয়াত দেওয়ার জন্য, এবং তারা আমাদের প্রোগ্রামে এসেছিল, কিন্তু তারা চিঠি পড়ার পরেই সাথে সাথে প্রশ্ন করছে, তারা অনেক উচ্চশিক্ষিত বিসিএস ক্যাডার, যে আপনারা কি জেন্ডার এটা করতেছেন, চেঞ্জ করতেছেন, সেটা নিয়ে প্রোগ্রাম। তা আমার প্রশ্ন এখানে আপনাদের কাছে, আপনারা পলিসি মেকিং এর জায়গায় কাজ করেন বা বলার সুযোগ পান, এই দপ্তরগুলো কি জেন্ডার পলিসি তো অবশ্যই তাদের আছে, তা তারা কি জেন্ডার পলিসিগুলো ফলো করে না, বা তাদের কি এর উপরে কোনো ওরিয়েন্টেশন হয় না? এরাই যদি এই কথা বলে, তাহলে আমরা তো তাদের দিকে তাকায় থাকি যে তারা আমাদের সাথে কাজ করবে, তাহলে তারাই যদি না জানে আমরা কিভাবে তাদের সাথে কাজ করব? আমরা শুনবো প্যানেলিস্টদের কাছ থেকে। আর কারো কোনো শেষ প্রশ্ন? জি সব আমরা ইকোম্যান সামিটে যে পুরুষদের কিন্তু কোনো প্রশ্ন নাই। জি আপাকে দেন। জি আমি নুসরাত জাহান বৃষ্টি, আমি বরিশালে ইউথনেট টিম থেকে আসছি। আমার প্রশ্নটা হলো যে পরিবেশ যেহেতু এখানে আসছে, তো বা জলবায়ু পরিবর্তন, তো এখানে আমার কাছে মনে হয় যে জলবায়ু পরিবর্তনের জন্য মেয়েদের বা ছেলেদের এই যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম বা মানসিক প্রবলেম এটা হতে পারে, বা আমরা তো বলি যে জরায়ুর প্রবলেম বা এর সাথে আর কি করতেছি, কিন্তু এরকম কোনো প্রবলেম আছে কিনা বা আদৌ হচ্ছে কিনা এটা সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে আমাদেরকে বললে আমরা আমাদের মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে বলতে পারি, এবং তারা এর সঠিক ব্যবস্থা করবে যে হ্যাঁ আমার মেয়ে বা ছেলে এই সমস্যাগুলো ফেস করতেছে, সাইকোলজিক্যাল প্রবলেম বা মানসিক প্রবলেম যেটাই বলি, তো একটু ভালো হতো। অসংখ্য ধন্যবাদ আপনার সুপারিশের জন্য। কোনো পুরুষ, কোনো ভাই, কোনো ছেলে, কারো কোনো প্রশ্ন? করো। কুড়িগ্রাম। আমি কুড়িগ্রাম থেকে আসছি, জান্নাতুল ফিরদাউস মিম। আমার দাদু বাসা কিন্তু চরে, তো চরে শিশুদের সঙ্গে আমার কথা হয়। এখন একটা মেয়ের বয়সন্ধিকালীন যখন পরিবর্তনগুলো আসে, তখন তাকে আর বড় হতে দেয়া হয় না, অর্থাৎ যে তুমি বড় হয়ে গেছো,
তোমার আর এখানে যাওয়া যাবে না। এই যে আমরা বাইরের শিশুদেরকে মোটিভেট করতেছি যে তুমি বড় হও, তোমাকে বড় হতে হবে, গ্রামের শিশুরা বড় হতে ভয় পাচ্ছে কেন? আজকে যখন ও বড় হচ্ছে তখন আর যে বাচ্চাটা কালকে ক্লাস 2-এ ছিল তাকে আর ক্লাস 3-তে যাইতে দেওয়া হচ্ছে না, যে তুমি বড় হয়ে গেছো, তোমার যাওয়া যাবে না। কালকে আর সে খেলার মাঠে যাইতে পারতেছে না। তো মেয়েরা কবে বড় হতে পারবে আর ছেলেরা কবে তাদের বড় হতে দিবে, এটা আপনি আজকে ইনশিওর করবেন আমাকে। ওকে, আমার হাতে আলাদিনের চ্যারেক থাকলে আমি ইনশিওর করতে পারতাম, বাট আমি সে ইনশিওর করতে পারবো না। বাট আমি যেটা আমার জায়গা থেকে কমিটমেন্ট করতে পারবো, আমি আরো বেশি প্রশিক্ষণ বা ওই সহায়তাগুলোর জন্য কাজ করতে পারবো। কে? জি, হবিগঞ্জ থেকে। জি, আমার কোনো পুরুষ ভাই। এবং তুমি সুজাই হচ্ছে শেষ প্রশ্নকর্তা বা পার্টিসিপেন্ট। ধন্যবাদ। জি, আমি সুজা আতিফ খান, ইউথনেট ফর ক্লাইমেট জাস্টিস হবিগঞ্জ টিমের ফাউন্ডিং মেম্বার ছিলাম। তো আজকে যেহেতু জেন্ডার নিয়ে, ইকুয়ালিটি নিয়ে একটা কোয়েশ্চেন আসছে, আমার জেলার যিনি কোঅর্ডিনেটর তিনি একজন নারী, এবং সুহান ভাই হবিগঞ্জে গিয়েছিলেন, উনি গিয়ে দেখেছেন অ্যাকচুয়ালি যে ওনার নাম হচ্ছে নাওফাত আদিবা ইফসার। তো ইফসার আপুকে কী পরিমাণে আসলে স্ট্রাগল করতে হয় এই জায়গাটায়, যে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম করতে যাই তখন আসলে বাইরে বিভিন্ন পারমিশন নিতে হয়, ডিসির কাছ থেকে, এসপির কাছ থেকে, কিংবা হচ্ছে যে লোকাল অথরিটির যে পারমিশন লাগে, বা কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে গেলে তখন তাকে কী পরিমাণে সমস্যা ফেস করতে হয়। এবং আমাকে সবসময় আদিবা আপুর সাথে সাথে, মানে আমি গিয়েছি এবং আপু আমাকে সবসময় বলে যে নাবিল, মানে তুমি আমার সাথে থাকো, তাহলে হচ্ছে যে আমি একটা সাপোর্ট পাবো। ইভেন মানে আজকে যে প্রোগ্রামটা হয়েছে সেখানে উনার আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারেননি। উনার জায়গা হচ্ছে কি, মানে আমাকে আসতে হয়েছে আর কি। সো উনি খুবই ডিসঅ্যাপয়েন্ট এর জন্য। সো আমি বলতে চাই কি, অ্যাকচুয়ালি যে আমরা যখন এটা নিয়ে কাজ করছি, আমাদের সাথে যারা আমাদের সহযোদ্ধারা আছেন তাদের অ্যাকচুয়ালি এই জায়গাটা যে ফ্রিডমটা এনশিওর করাটা আসলে কতটা মানে জরুরি, মানে তুমি জরুরি মনে করো? হ্যাঁ, অবশ্যই। তো অসংখ্য ধন্যবাদ নাবিল। এবং সত্যিকারে শিপা বা সিলেট থেকে, আমি জানি না সিলেট থেকে উনি কিভাবে বড় হয়ে এত দূর আসছে। সিলেটে কিন্তু এখনো এই সমস্যাগুলো আছে, মানে সান্ধ্য আইন। হবিগঞ্জে আমি যখন গেছি, মেয়েরা সন্ধ্যার পরে বাসায় ফিরতে পারবে না, তার যতই যা কিছু থাকুক সন্ধ্যার আগে থেকে বাসায় আসতে হবে। ঢাকার এই কনফারেন্সে আমরা কখনো সিলেট হবিগঞ্জের মেয়েদেরকে আনতে পারি না, কারণ ফ্যামিলি তাদেরকে পারমিট করে না। এবং তার জন্য দায়ী আমরা হয়তো সোসাইটিকে এখনো তাদের জন্য সেফ হয়তো করতে পারি নাই। যেখানে আজকে আদিবার থাকার কথা, সেখানে নাবিল আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে। আমি শেষ করব, সবার কাছ থেকে 1 মিনিট শুনবো। আমাদের সাগর ভাই, ক্লোজিং রিমার্কস কিছু যদি বলতে চান। ক্লোজিং রিমার্কস, আচ্ছা, জাস্ট একটা ফুটনোট আকারে বলা যে জেন্ডার মানে কিন্তু শুধু নারী পুরুষ না, নিশ্চয়ই আপনারা সেটা জানেন। আরও অনেক জেন্ডার ডাইভার্স কমিউনিটি আছে এবং জেন্ডার ওরিয়েন্টেশনের মানুষ আছে। সবাইকে নিয়েই আমাদের আসলে ইনক্লুসিভিটিটা এনশিওর করতে হবে। আর আরেকটা ফুটনোট হলো যে এই যে আমরা যে এতক্ষণ কথা বললাম পুরুষতন্ত্র বা প্যাট্রিয়ার্কাল সিস্টেম, প্যাট্রিয়ার্কি, এটাও কিন্তু নারী বনাম পুরুষ না, ঠিক আছে? এটা একটা ক্ষমতা কাঠামো বা তন্ত্র বা একটা সিস্টেম, একটা স্ট্রাকচার, সেটার সব কিছু হলো সিমটম বা আচার বিচার এইটা। হ্যাঁ, প্যাট্রিয়ার্কিতে পুরুষরা বেশি সুবিধাভোগী, এই জন্য তাদের দায়িত্বও বেশি হওয়া উচিত। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে হচ্ছে যে সবাইকেই আমরা ইকোম্যান আজকে সারাদিন সবাই এখানে ছিলাম, যে কথাগুলো হয়েছে, যে বলেছেন, যেভাবে বলেছেন, এখানে আমাদের অন্য প্যানেলিস্ট বন্ধুরা ছিলেন, তারা যেভাবে কথা বলেছেন, আমাদের সোহান ভাই নানান গল্পের মাধ্যমে, ওখান থেকে যে জিস্টটুকু যদি বুঝে থাকেন যে না, আসলে আমাদের যে জেন্ডার ইকুয়ালিটি বা জেন্ডার সেন্সিটিভিটি থেকে আস্তে আস্তে আরও দায়িত্বশীল জায়গায় যাওয়া উচিত, মানে জেন্ডার রেসপন্সিভ, সেখান থেকে হয়ে সে মানুষ ভুল বুঝুক যে জেন্ডার ট্রান্সফরমেশন মানে আসলে ট্রান্সজেন্ডারদের বিষয়, ভুল বুঝলেও তাদের ভুলটা ভাঙাতে হবে, যে না, আসলে ট্রান্সফরমেশন নিয়ে আমরা তখনই যেতে পারবো যখন আমরা সবাই মিলে এখানে পার্টিসিপেট করব। এবং কিছু কিছু জায়গায় আমার দায়িত্ব যদি থাকে, সেটা আমি যত বেশি করব, তত দ্রুত এই ট্রান্সফরমেশন বা রূপান্তর এটা হবে। এবং আজকে আমাদের যে মুখগুলো দেখছিলাম যে আমি কেন এটা পারি না, এখনো কেন বাল্যবিবাহ হচ্ছে, কেন আমি এখনো সন্ধ্যার পরে থাকতে পারি না, আস্তে আস্তে এগুলো কমে যাবে। ওই যে বললাম, সমস্যার মূল একটা জিনিস, বাকিগুলো হচ্ছে যে শাখা প্রশাখা, ফুল লতা পাতা, ওগুলো সব ঠিক হয়ে যাবে যখন গোড়াটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাগর ভাই। জেন্ডার রূপান্তরমূলক পরিবেশগত তত্ত্বাবধান ইকোম্যান প্রকল্পের আজকের ইকোম্যান সামিটে আমরা শেষ দিকে রয়েছি। আমি আহ্বান জানাচ্ছি নাজমুল হাসান ভাই কোনো শেষ মন্তব্য আমাদের প্রতি। শেষ মন্তব্যতে আমার কাছে মনে হয় দুইটা জিনিস একটু বলি, অনেকগুলো কথাই তো আসছে। একটা হচ্ছে যে ওই জাতীয় সঙ্গীতের কাছে ফিরে যাই আর কি। হ্যাঁ, প্রকৃতিকে আসলে মা হিসেবে দেখতে হবে আর কি। হ্যাঁ, প্রকৃতিকে ভিন্ন মানে ওই বাড়ির একজন মানুষ হিসেবে দেখলে আর চলবে না আর কি। হ্যাঁ, এইটা, এবং যদি মা হিসেবে দেখতে পারি তাহলে হচ্ছে যে হাইপার মাস্কুলিন বিহেভিয়ার আর কি, হ্যাঁ, সেটা যদি একটু কমিয়ে আনা যায়। কারণ আমরা যে ভক্তি শ্রদ্ধা যে ভালোবাসাকে জায়গা থেকে মাকে দেখি, প্রকৃতিকে যদি আমরা সেইভাবে দেখতে পারি তাহলে আমার ধারণা যে একই সঙ্গে যেমন আমাদের হাইপার মাস্কুলিনিটি কিছু কমিয়ে আনতে পারবো, পাশাপাশি আমরা প্রকৃতির প্রতি যে কিছু ভালোবাসা সেটাও হয়তো আমরা এক্সপ্রেস করতে পারবো। আর একটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইকোম্যানের যে বা এই যে ধারণা নিয়ে আজকে আমরা কথা বলছি, সেই কথার বিপরীতের আসলে বয়ানটা কি সেটা একটু বোঝা দরকার আমাদের আসলে। হ্যাঁ, যে কোন বয়ানের মধ্যে, কোন ন্যারেটিভের মধ্যে আমরা এখন বসবাস করছি। আমরা যদি সেই ন্যারেটিভ বা সেই বয়ানটাকে নিজেরা বুঝি তাহলে এই বয়ানের উল্টা বয়ানটা কি সেটাও আমাদের একটু ভাবা দরকার বোধ হয় আর কি। আমরা যদি আপনাদের অনুরোধ করব এই শেষের জায়গা থেকে যে ইকোম্যান যারা এখানে আসছেন, যে বয়ানটার জন্য আমরা আজকে প্রজেক্টটা করছি সেই বয়ানটা আসলে কি আপনারা আজকে সবাই একটু করে ভাববেন আর কি। হ্যাঁ, সেই ভাবনাটাই যদি আমার মনে করি যে আগামীর পরিবর্তনের খোরাক যোগাবে সবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বয়ান, উল্টো বয়ান, পাল্টা বয়ান নিয়ে আমরা আরো ভাববো। আমরা ফিরছি আমাদের আরুবা ফারুকের কাছে। শেষ মন্তব্য। আজকের মূল প্যানেলের আমি মনে হয় আমি শেষ করতে যাব এটা বলে যে আসলে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারগুলোই আসলে আমাদের ক্লাইমেটের আজকের এই সিচুয়েশনে আমাদেরকে নিয়ে আসছে, এবং আমাদের আজকের এত দুর্দশার যত কারণ সব হচ্ছে আসলে আমাদের ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারগুলো, সেটা ক্যাপিটালিজম হোক, কলোনিয়ালিজম হোক, কিংবা প্যাট্রিয়ার্কি হোক, কিংবা ডমিনেশন হোক। তো আসলে আমাদেরকে ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারগুলোই বন্ধ করতে হবে। ডমিনেটিভ বা এই আধিপত্য বিস্তারের এই যে ট্রেনটা আছে, ট্রেনটা থেকেই দূরে সরে আসতে হবে, এবং আমাদেরকে আরও কেয়ারিং হতে হবে, একজন আরেকজনের প্রতি কেয়ারিং হতে হবে, একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে রিগার্ডলেস অফ জেন্ডার। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আরও যত্নশীল, সহনশীল হতে হবে এবং পরিবেশ প্রকৃতির সাথে, বাস্তুসংগতের সাথে বেঁচে থাকতে হবে। আমাদের প্যানেলের শেষ মন্তব্য, আনিকা করিম। ভাই, আমি আপনার সাথে একটু দ্বিমত হব। আমার মনে হয় না প্রকৃতিকে মা হিসেবে চিন্তা করা উচিত। আমার মনে হয় একটা খুব খারাপ সাইড হচ্ছে যখন কোনো নারীকে রেপ করা হয়, বলা হয় যে এই নারীটা তো তোমার মা হতে পারতো, বোন হতে পারতো, মেয়ে হতে পারতো। কেন? নারীটা একটা মানুষ। দ্যাটস ইট। আমার পুরুষ হিসেবে যতখানি অধিকার, নারী হিসেবে ততখানি অধিকার। মানে এখানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ওই রিলেশনশিপটা এস্টাবলিশ করতে হবে। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে ক্লাইমেট জাস্টিস নিয়ে যখন কথা বলছি, ক্লাইমেট জাস্টিসটা আমাদেরকে এনশিওর করতে হবে, কারণ দিনের শেষে উই আর অল ফাইটিং দ্য সেম ব্যাটল। মানে বাংলাদেশে যতগুলো মানুষ আছে, উই আর অল ফাইটিং দ্য সেম ব্যাটল। আজকে আমরা যদি বলি যে হ্যাঁ ঠিক আছে, ইউনো আমাদের বাক বিধবাদের অধিকার হয়তো বা কম, কারণ দরকার নাই, এরকম করতে করতে দিনের শেষে আমি এফেক্টেড হব। উই আর অল ফাইটিং দ্য সেম ব্যাটল। আর আমাদের একত্র হয়ে কাজ করতে হবে, অ্যান্ড উই নিড টু নেগোশিয়েট উইথ দোজ ইন পাওয়ার, অ্যান্ড দ্যাট ইনক্লুডস অফ কোর্স ডোনার কান্ট্রিজ, বাট অ্যান্ড অলসো আওয়ার ওন গভর্নমেন্ট। স্কুল কিন্তু কুড়িগ্রামে যদি ইউথ নেট এস্টাবলিশ করে, ওটা সাস্টেনেবল হবে না। আসলে এটা সরকারের কাজ। সো সরকারকে পুশ করতে হবে, আমাদের সবাইকে একত্র হয়ে সরকারকে পুশ করতে হবে ওটার জন্য। থ্যাংক ইউ আনিকা আপু। এবং একেবারে যেটা মডারেটর হইলে একটু কথা কমই বলা যায়, তারপর আমি মনে বেশি বলারই চেষ্টা করছি। আমার প্যানেলিস্ট যারা ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। শেষ করছি এটা বলে যে আমাদের যে ব্যাটেলটা আমরা বলছি, এই ব্যাটেলটা আসলে সমান যুদ্ধ। এক হচ্ছে পুরুষতন্ত্র বিরুদ্ধে যুদ্ধ করা, আর পুরুষের বিরুদ্ধে যুদ্ধ না। এটা পুরুষ এবং নারীর বিরুদ্ধে যুদ্ধ না, এটা পুরুষতন্ত্রের বিরুদ্ধে।
একইভাবে আমরা যখন বলি যে সামাজিক সুবিচারের আন্দোলন, আমাদের জলবায়ুগত সুবিচার, জেন্ডার সুবিচার, যারা কালো মানুষ যারা ফাইট করতেছে হোয়াইট সুপ্রিমেসির বিরুদ্ধে, সকল সংকটের গোড়ায় ওই একই 1% মানুষ, ওই ক্যাপিটালিজম, ওই কলোনিয়ালিজম, ওই ডিস্ট্রাকটিভ মাস্কুলিনিটি। আর আমরা সবাই ভুক্তভোগী, কিন্তু আমরা সবাই বিভিন্ন পরিচয়ে সাইলোতে বিভক্ত। আমরা যখন একত্রিত হওয়া কঠিন, একত্রিত হতে পারলে আমরা সেই যে সিস্টেমের যে পরিবর্তন, সেই সিস্টেমের পরিবর্তনটা আমরা আনতে পারবো। সেই সিস্টেমের পরিবর্তনের রূপকার হিসাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিরাপদ ধরিত্রী, সবুজ অরণ্য নিশ্চিত করবে দুর্জয় তারুণ্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সোহান ভাই, একটু আমাদের গেস্টের জন্য টোকেন অফ লাভ আছে আর কি। সো ওই জায়গা থেকে আমি আমাদের সাগর ভাই এফিএস থেকে গ্রুপ ফটো, ওকে, আগে গ্রুপ ফটো, ওকে। থ্যাংক ইউ। ওকে, এফিএস এর সাগর ভাইকে আমাদের টোকেন অফ লাভটা দিবেন মহিউল, ঢাকা টিমের। সবাই একটা হাততালি দিই আমরা। ধন্যবাদ। নাজমুল ভাইকে প্রদান করবেন আমাদের দীপ্তি। ওকে, নাজমুল ভাই, সবাই একটা হাততালি দিই আমরা। আমাদের সোহান ভাইকে টোকেন অফ লাভ দেবেন আমাদের তুম্পা আপু, ইউথনেটেরই। আরুবা ফারুককে দেবে আমাদের চিটং ডিভিশনাল কোঅর্ডিনেটর সাজ্জাদ ভাই। সবাই একটা হাততালি দিই আমরা। আনিকা আপাকে আমাদের সিলেট টিমের ডিভিশনাল কোঅর্ডিনেটর নাজমুল ভাই প্রদান করবেন। থ্যাংক ইউ সবাইকে। এর মাঝে আমরা একটা আমাদের ইকুমেন সামিটের ভিডিওতে চলে যাব। ভিডিও দেখার পর আমরা আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যান্ড ক্লোজিং সেশনে আমরা যাব। সো ভিডিও। নদীতে এখন মাছ কমে গেছে। নদীতে খেয়াও দিলে ওর একসের প্লাস্টিক, নদীর মাছ টাছ কমে যাওয়ানে আয় বাণিজ্য কমে গেছে। আগের মতন সুযোগ সুবিধা পাই না। এত সংসারের কাম করি, তারপরও স্বামী আইতে জারি মারে, যাইতে জারি মারে। ছেলে মেয়েদেরকে নিয়ে থাকতে অনেক কষ্ট হয়। Women and girls are more affected by climate change than men, despite contributing less to the problem. According to the United Nations, 80% of those displaced by climate change are women. They often bear the responsibilities of caring for family members, collecting water, and preparing food, which can become more difficult during floods and droughts. This highlights the urgency for men to take on further family responsibilities. Along with changes in lifestyle and eating habits, men and boys must play a role in protecting the environment while being mindful of both environmental and gender issues. To address these concerns, Sweden Men, YouthNet for Climate Justice, and Bangladesh Environment and Development Society launched the EcoMen project. This initiative encourages men and women to work together on environmental challenges, focusing on building male resilience
in 4 districts of Bangladesh: Borishal, Khulna, Satkhira and Kurigram. Over the past 2 years, the project has raised awareness and involved people from different backgrounds to tackle these issues. তাদের আমি কোনো সময়ও একটা কাজে আমি তার হেল্প করি নাই। এখন ওই উড়ান বৈঠকের পর দিয়ে যেমন আমার এই ভুলটা সমাধান হওয়ার পর আমি যেমন এখন যতটুকু পারি তার আমি হেল্প করিয়ে দিয়েছি। Through this project, youth engagement has significantly increased across the 4 districts. The project has conducted youth workshops, tree planting campaigns, living mangrove forest initiatives, courtyard meetings, wall writings, radio talk shows, and seminars with boat owners, local government officials, and people from various sectors to prevent environmental pollution. তারা নদী দূষণ রোধে বিভিন্ন লঞ্চ মালিক, BIWTA যারা এদের সাথে জড়িত, যারা বেসিক্যালি নদী দূষণ করছে, বিভিন্ন ফিশারম্যান, জেলে, এদেরকে এরা সচেতন করার চেষ্টা করছে। এটা খুবই ভালো উদ্যোগ। By 2024, the project has directly and indirectly engaged more than 10,000 people. ইকোমেন প্রজেক্ট আমাদের মাঝে একটি নতুন বীজ স্থাপন করেছে। আমাদের পরিবেশ রক্ষার্থে ও নারীদের ঘরের কাজে সাহায্য করতে পুরুষ ও কিশোরদের আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি। দেখা গিয়েছে যে চরে যে উঠোন বৈঠকগুলো হয়েছিল সেখানে পুরুষদের সঙ্গে কথা বলার পরে এলাকার মুরব্বীরা সেখানকার নারীদের সঙ্গে কাজ করতে একমত পোষণ করেছে। The Ecomen project is a step towards redefining resilience and gender roles for a sustainable future, where men and women unite to protect both their environment and each other. নারী পুরুষ বৈষম্য ভিত্তিক কাজগুলো সমাজের কোনো পুরুষ যাতে কোনো কাজকে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য না করে বেড়ে ওঠে, তো ইকোম্যান এদের ভলান্টিয়ারদের মাধ্যমে এই কাজটাকে এরা হাইলাইট করেছে। ইকোম্যান যদি এই প্রজেক্টটা এখন বন্ধ করে দেয় বা না করে, তাহলে ওই নির্দিষ্ট কিছু ইয়তরা ওটা জানলো, এরা কিন্তু এই মেসেজটা আর সামনে কাউকে ছড়িয়ে দিতে পারছে না। তো এটা ভবিষ্যতে চলমান থাকা উচিত। আমাদের প্রত্যেকটা ইয়ত এই বিশ্বাসে বেড়ে উঠুক, লিঙ্গের ভিত্তিতে কোনো কাজকে শ্রেণীবিভাগ করা যাবে না। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একেবারে ক্লোজিং প্লেনারিতে আমরা যাব। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় জাকির ভাই, জাকির হোসেন খান, চিফ এক্সিকিউটিভ চেঞ্জ ইনিশিয়েটিভ। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ মাহমুদুল হাসান তারিক ভাই, ডোমেন কোঅর্ডিনেটর ওয়াটার, ফুড অ্যান্ড ক্লাইমেট হেলবিটাস বাংলাদেশ। আমাদের সাথে যুক্ত আছেন নায়কা মার্তিনেজ ব্যাকস্ট্রোম ফ্রম ফার্স্ট সেক্রেটারি ফ্রম সুইডেন এম্বাসি। আমাদের সাথে যুক্ত হয়েছেন শিপা হাফিজা, স্বনামধন্য পরিবেশ মানবাধিকার কর্মী এবং জলবায়ু অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট অ্যান্ড দ্য জেন্ডার ইকুয়ালিটি অ্যাক্টিভিস্ট, এবং ইমরান খান যুক্ত হবেন বেটস থেকে। আমরা এই ক্লোজিং প্যানেল শুরু করার আগে আজকে আমরা ইকোম্যান সামিটে আমরা শামসুর রহমান শুভ ভাই, ওকে, 3 জন ব্যক্তিকে আমরা সম্মাননা জানাতে চাই, এবং 3 জন তারা স্বনাম খ্যাত তাদের কাজের মাধ্যমে এবং একেবারে মাঠ পর্যায়ে। তার মধ্যে একজন রয়েছেন কুড়িগ্রামে, একজন রয়েছেন বরিশালে লাহারহাট মান্তা নৌকায় থাকেন, এবং আরেকজন রয়েছেন খুলনায় যিনি প্লাস্টিকের বিরুদ্ধে কাজ করে থাকেন। এবং আমাদের এই প্যানেলে আরও একজন যুক্ত হবেন, উনি হচ্ছে মামুন মিয়া আর্ট সোসাইটিতে কাজ করেন নির্বাহী প্রধান হিসেবে। আমি তার আগে এই 3 জন মানুষকে আমি আগে স্টেজে ডেকে নিতে চাই। একজন হচ্ছেন মোহাম্মদ জসিম সর্দার, মান্তা সম্প্রদায় প্রধান, লাহারহাট বরিশাল। জনাব আনোয়ার হোসেন, যার নাম হচ্ছে গাছ বন্ধু, কুড়িগ্রাম, এবং গ্রিন নারী কল্যাণ সংস্থা থেকে সাকেরা বানু। আসেন। আপনি পেছনে বসেন, সাকরা এখানে বসেন। ও বসেন, জি জি।
জি। সো আমরা যদি প্রথম জসিম সর্দার ওনাকে যদি দেখি, উনি থাকেন নৌকায়, মান্তা সম্প্রদায় আপনারা হয়তো নাম শুনেছেন, যাদের জন্ম মৃত্যু বিয়ে মারা গেলে সব কিছুই নৌকায়। উনি এখানে কাজ করেন এবং এই ইকোম্যান প্রজেক্টের মাধ্যমে নারীদের বিষয়ে কীভাবে ঘরের কাজকে আমরা কীভাবে বিনিময় করতে পারি, যেটা ওনার ভিডিওতে আমরা দেখেছি। আমরা বেশি কথা এখানে বেশি বাড়াতে চাই না, তার বায়োটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। জসিম ভাই, 1 মিনিটে আজকের এই যে সম্মাননা আপনাকে দেওয়া হচ্ছে এবং ঢাকায় আসছেন সেই লাহারহাট থেকে, কি কেমন লাগছে, কেমন অনুভূতি, যদি 1 মিনিটে বলতেন। খুব ভালো লাগছে। তবে আমার জীবনে আমি বুঝলাম না যে এত বড় স্বপ্ন আমি দেখব, তবে আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রব্বুল আলামিনের দোয়ায় আমি দেখতে পারছি। আসসালামু আলাইকুম। আমি লাহারহাট থেকে আসছি, লাহারহাট ফেরিঘাট বরিশাল। আমি জসিম সর্দার। আমাদের 178টা ফ্যামিলি, আমাদের 600-র উপরে আছে সদস্য। তবে ভাইজান আমাকে 1 মিনিট বলছে, 1 মিনিট তো আর পারবো না, তবে আমাদের 2-3 মিনিট লাগতে পারে। তাহলে আমাদের এমন একটা সমস্যা যা বলার মতো না, যেমন ওই যে সোনামণি, তাদের একটা গল্প, তার পাশাপাশি আমাদের একটা গল্প। সোনামণি একটা গল্প বলছে যে তাদের জীবনযাপন বাঘের ভিতরে, আর আমাদের জীবনযাপন রয়েছে নদীর ভিতরে। যদি আকাশে ঝড় ধরে আমাদের মৃত্যু তখন সামনাসামনি ভাসে, আমাদের আর পারে আমাদের কোনো জায়গা নেই। তবে এত বড় একটা অবস্থানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে, যা আপনাদেরকে হলো চোখে না দেখলে হলো বুঝাতে পারবো না। যারা হলো আমাদের মাঝে কাজ করছে তারা কিছুটা চোখে দেখছে, তারা বুঝবে, আর কিছু কিছু তারা ভিডিও নিয়ে আসছে, সেইটি দেখলে হয়তো আপনারা বুঝবেন, আর বাস্তব বুঝবেন আমাদের মাঝে গেলে। তাহলে আমাদের বিষয় এইটি, অল্পের ভিতরে আমি শেষ করব। আমাদের মাঝে যখন এই, আমি তো লেখাপড়ি জানি না যে আমি একটা নাম বলবো কি একটা পড়ালেখার কথা বলবো, তবে এই সংস্থার যারা লোকজন আমাদের মাঝে চাকরি করে, যারা আমাদের মাঝে যাওয়ার পরে আমাদের পরিবেশটা আগের থেকে অনেক ভালো করছে। যেমন এই আমরা আগে জাল বাইলে মাছ পাইতাম, মাছের জায়গায় এখন পরিবর্তনে এখন আমাদের জালে খালি প্লাস্টিক বেজে ওঠে। এই প্লাস্টিকটার কারণে আমাদের মাছ নদীর থেকে কমে গেছে, যার কারণে আমরা খুব অবস্থানে আছি। আর আমরা এই প্লাস্টিক আমাদের এই যে 178টা সদস্য, 600 পরিবার, এদেরকে সবাইকে আমরা উঠান বৈঠক দিয়ে আমরা সবাইকে বলছি আমাদের এই প্লাস্টিকটা নদীর ভিতরে যে যা পাবো সব আমরা একত্র করে আমরা উপরে রাখবো। এইভাবে আমরা রাখতে আছি, আর আমরা প্লাস্টিকটার ভূমিকা আমরা দিচ্ছি। আর আমাদের স্ত্রীর ব্যাপারটা এই উড়ান বৈঠক করার পরে আমাদের স্ত্রীর ব্যাপারটায় আমরা এমন পজিশনে আঁকাইছি যা বুঝাইতে পারবো না। যেমন আমাদের কোনো লেখাপড়ি নাই, তবে কথার ভাষায় আমাদের স্ত্রীকে নিয়ে আমরা সমান অধিকারে আমরা কাজ করতে আসি। একটি হিসাব করি, উনি একটা মায়ের সন্তান, আমিও একটা মায়ের সন্তান। আমি পুরুষ, সে মহিলা। তাহলে সে বাচ্চা আছে, তাদের 2-3টা বাচ্চা থাকে, একটা বাচ্চা থাকে, ওইটার পরিশ্রম, সংসারের পরিশ্রম, রান্না বাড়ার পরিশ্রম, যদি আমরা একটু তাদের হেল্প না করি তাহলে তাদের কষ্টের কোনো শেষ থাকে না। এই যার কারণে আমরা ওই স্ত্রী যদি 5 খান কাম পরে, সে যদি 3 খান করে, আমি 2 খান করি। এইভাবে আমাদের সদস্য সবাইকে এই উড়ান বৈঠকের পর আমরা সবাইকে সমান অধিকারে আমরা হারণ পূরণ করতে আছি। আর আমাদের স্ত্রীর, আমাদের ফ্যামিলিকে যারাই আছে, আমাদের মায়ের আগে যেমন একটা ঝড়গা-ঝাড়গি ছিল, একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাগুলি এই উড়ান বৈঠকের পর আমাদের সমাধান হয়ে গেছে। তার তেমন একটা জটিল কিছু হয় না, এভাবে আমরা চালাইয়ে যাইতেছি। তবে আমাদের একটা দাবি আপনাদের কাছে, আমাদের বিভিন্ন জায়গার বিভিন্ন সংস্থার লোক ঢোকে, তবে আমাদের এই সংস্থার লোকের মতন আমাদের আপন করে আর কেউ তুলে নেয় না। সাহায্য আমাদের প্রতি বছর গরুর দেয়, আমরা 2টা গরু পাই, সেটা দিয়ে আমরা কোরবানি করি, আমাদের সদস্য নিয়ে আমরা খুব আমোদ ফুর্তি করে খাই। তবে আপনারা সবাই দেখেন যে উপরে 5 তলা একটা বিল্ডিং উঠেছেন, শুধু 5 তলা দেখছেন, একবারও আমাদের নিচে যে আমরা গাছতলায় আছি আমাদেরকে কেউ দেখেন নাই। তবে দয়াপূর্বে আপনাদের কাছে যার যেখানে সংস্থায় হাত আছে আমাদেরকে একটু উপরে উড়ানের ব্যবস্থা আপনারা করবেন, আপনাদের প্রতি আমার এই দাবি। তবে আমাদের মৃত্যুর যে 3.5 জায়গা,
সেই জায়গাটা আমাদের নাই। সত্য কথা বলতে আমাদের কোনো ভয় লাগবে না, আর শরমও করবে না যে আমাদের 3.5 জায়গা আমাদের নেই। আমাদের যদি একটা মৃত্যু হয় তখন আমাদের এই মৃত্যুর জন্য আমাদের তখন যাওয়া লাগে পাড়ের একজন গণ্যমান্য ব্যক্তির কাছে, যে দেখেন আমাদের একটা লাশ মারা গেছে, এখন কি করা যায়। তখন সে এতিমখানার যদি কোনো মাদ্রাসার জায়গা থাকে কি কোনো কবরস্থান থাকে সেখানে একটু জায়গা দেয়, সেখানে আমাদের জীবনযাপনটা হইলে লাশটা দাফন করা লাগে। তবে আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম মেনে চলি। তবে আপনাদের প্রতি আমাদের একটা দাবি, আমাদের বাংলাদেশ সরকার 17 বছরে বহুত কলোনি গুচ্ছুকরাম অনেক কিছু দিচ্ছে, আমাদেরকে দেয়নি। আমরা অনেক কাগজপাতি পাঠাইছি, অনেক জায়গায় আমরা কথা বলছি, তবে আমাদের কিছুই হয়নি। তবে ভাইজানের সাথে বলছি, ভাইজান আমাদেরকে নিয়ে যতটুকু সামনে আঁকাইছে অসংখ্য আল্লাহর কাছে ধন্যবাদ। আর এই পর্যন্ত যারাই কাজ করে এই সংস্থায় সবার প্রতি ধন্যবাদ। তবে আমাদেরকে যা সাহায্য করছে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। তবে আমাদেরকে আল্লাহ ঢাকা আনার আপনাদের মাঝে যে আনছে, তৌফিক দিচ্ছে, তার জন্য আমি গরিব মানুষ দেওয়ার মতন আমাদের কিছু নেই। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা বলতে বলেছিলাম তার অনুভূতি কি অ্যাওয়ার্ড নিয়ে, কিন্তু সে দেখেন অনুভূতি তার কথা বলতে গিয়ে সে তার এলাকার মানুষের দুঃখ কষ্টের দাবিগুলো তুলে ধরেছে। আসল নেতা কিন্তু এমনই হওয়া উচিত। আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে ফিরতে চাই। আপনি তো এর আগে প্যানেলেও কথা বলেছেন, আমরা খুবই সংক্ষেপে 1 মিনিটে শুনতে চাই আনোয়ার ভাই, আজকে যে এই স্বীকৃতি দেওয়া হচ্ছে আপনার যে গাছের যে কাজ, এবং এটা তো স্বীকৃতি দেওয়া যেমন দরকার, আপনি তো মানে অনন্য কাজ করছেন এবং নারীর ক্ষমতায়নে, যদি আপনার একটু অনুভূতি সম্পর্কে বলতেন। আনোয়ার হোসেন, কুড়িগ্রাম থেকে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উইটেসকে আজকের এই প্রোগ্রামে আমাকে, আসলে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, সেখানে ঢাকার একটি এই রাজপাশে সে আমাকে সম্মাননা দিয়েছেন, এই জন্য সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বলতে চাই আসলে অনুভূতি, এটা চাঁদ যেরকম হাতের মুঠায় পাওয়া সেই অনুভূতি, তো সেই অনুভূতি দিয়ে আমি কাজ করতে চাই। বলতে চাই লাগাবো বৃক্ষ, তারাবো দীক্ষ, গর্ব দেশ মোদের বাংলাদেশ, দূষণমুক্ত পরিবেশ, সুস্থ মানুষ, সবুজ দেশ। সেই দূষণমুক্ত পরিবেশ করার জন্য আমি কয়েক সেকেন্ড চাচ্ছি যে আমি কুড়িগ্রাম জেলার যে রোড ডিভাইডেডগুলো রয়েছে, সেই রোড ডিভাইডগুলো আমাদের বাজারের পাশে, অর্থাৎ যত বাজারের বর্জ্য আছে এই বর্জ্য প্লাস্টিকগুলো ওই রোড ডিভাইডে রাখে। এখানে 5-7 দিন গন্ধ ছড়ার পর পৌরসভার গাড়ি আসে এগুলো অপসারণ করে, অর্থাৎ 5-7 দিন এর সুবাস ছড়ায়। আমি রোড অ্যান্ড ডিপার্টমেন্ট এবং পৌরসভার অনুমতি দিয়ে এগুলো অপসারণ করে 8 বছর ধরে আমি ফুলের বাগান তৈরি করেছি, এখন সুবাস হচ্ছে। এই যে একটি পরিবর্তন, এখানে আমি হাসপাতালে একজন রোগীও যায়, একটি সুস্থ মানুষ রোগীকে দেখানোর জন্য যায়, একজন ডাক্তার চিকিৎসা করে, তিনিও চান একটি ভালো পরিবেশ। সে হাসপাতালের পরিবেশকে সুন্দর রাখার জন্য যেই জায়গাগুলো রিজেক্টেড আমাদের বর্জ্য রাখতো, আমি সেই বর্জ্যগুলো আপনার সিভিল সার্জনের অনুমতি দিয়ে অপসারণ করে আমার কুড়িগ্রাম জেলা আমি 2টা ফুলের বাগান করেছি, এবং চতুর্দিকে আমি কৃষ্ণচূড়ার গাছ লাগিয়েছি। এবং হাসপাতালের ফ্রন্টে যেখানে শোভাবর্ধনের জন্য আমরা ঢাকায় দেখলাম যে কাঠবাদামের গাছ, এবং ঢাকায় দেখেছি যে আমি অনেক রাস্তায় দেখলাম যে সোনা আলুর গাছ তারা লাগিয়েছেন, কিন্তু আমার 1 কিলোমিটার রাস্তার সোনা আলুর ফুল প্রস্ফুটিত, আমি যেগুলো ছবি আপনাদেরকে দেখেছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যে কেউ কোনো বয়স বলেন, কোনো পরিচয় বলেন যেন ছোট নই, সেটা আনোয়ার ভাই একজন উদাহরণ। একজন স্কুলের দপ্তরি প্রফেশনটা একেবারে ছোট হিসেবে আমরা দেখছি না, বাট সে চাইলেও একটা জেলার বড় রকম পরিবর্তন আনতে পারে, তার বড় উদাহরণ আনোয়ার ভাই। আমরা যখন কুড়িগ্রাম আনোয়ার ভাইয়ের দেখা হয় আমরা অনুপ্রাণিত হই। আমরা আরেকজন অনুপ্রাণিত নারী সাকেরা বানু, যিনি গ্রিন নারী কল্যাণ সংস্থা খুলনায়, এবং আনোয়ার ভাইয়ের এই বিশ্ব পরিবেশ দিবসে সমকালে ওনার এই গাছের যে পাগলনেস বলা হয় সেটা কিন্তু পত্রিকায় এসেছে। আমরা সাকেরা আপার কাছ থেকে 1 মিনিট শুনতে। সাকেরা আপা, আজকে আপনার সুপারিশ কি, আপনার দাবি কি, আপনার অনুভূতি কি? সাকেরা বানু। এক কথায় বলতে গেলে আমার অনুভূতি জাস্ট হেভেনলি। জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, জাতীয় পুরস্কার পেয়েছি, ডিজিটাল অ্যাওয়ার্ড পেয়েছি, A2I পদক পেয়েছে আমার প্রতিষ্ঠান নারী উদ্যোক্তা তৈরি করার জন্য আর পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। তো আজকের এই পুরস্কার এর সাথেও আমার খালি মনে হচ্ছে কোনো তুলনাই হয় না, কারণ সন্তানের কাছে হাত থেকে মা পুরস্কার নেবে একজন, নিশ্চয়ই তার কাছে আমি একজন ভালো মা
এবং আমার ছেলেরা আমার প্রতি বার্থডেতে লেখে, এমন মা যার সকলেই সন্তান তার। এটাও আমার একটা সেই রকম অনুভূতিটাই আজকে আমার হচ্ছে। তো যেটা বলবো যে আমি আসলে অনেক কাজের মধ্যে ছোট ছোট এনজিওদের অনেক কাজ করতে হয় এবং আমি একেবারেই নিজের উদ্যোগে এবং আমার যে চারপাশে যে পরিবেশে যে মেয়েরা আছে, কষ্ট পাওয়া কিছু মানুষ, তাদেরকে আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি, তাদেরকে কাজ শেখাই এবং তাদের পণ্য নিয়ে আমি কলেজের প্রিন্সিপাল ছিলাম, গভর্নিং বডির চেয়ারম্যান ছিলাম, আমি অবসরে, কিন্তু আমার কোনো অবসর নাই। আর সোহানকে দেখে আমি এত বেশি অনুপ্রাণিত হই, মনে হয় আমি যেন ওদের মতোই ছোট হয়ে গেছি এবং আমি নতুন উদ্দীপনায় কাজ করতে পারি। তো আমাদের যে জুটের স্লোগান, আমরা থিমটা সবার কাছে পৌঁছে দেই, সেটা হলো যে ডোন্ট ইউজ মাইক্রোপ্লাস্টিক, আই অ্যাম ইকো ফ্রেন্ডলি, আই অ্যাম জুট, প্লিজ ইউজ মি। তো এই যে জিনিসগুলো নিয়ে আমি কাজ করছি, সুতরাং জলবায়ু যোদ্ধা হওয়া, ক্লাইমেট চেঞ্জের সঙ্গে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা। তো এখন আমার যেটা বলতে চাই যে আপনারা আসলেই জানেন, এত কিছু রিচ হইলাম আমরা আজকের এই প্রোগ্রাম থেকে, যে নতুন করে আর কিছু বলবো না। টেবিলে কাচের গ্লাস, কাচের জগ এখন সবখানেই দেখা যাচ্ছে, কিন্তু একেবারেই প্লাস্টিক রিমুভ করা সহজে সম্ভব হবে না। তো আমরা সবাই চেষ্টা করব। আমার খুব ভালো লেগেছে আনিকা আপা এখান থেকে, আমি গিফট দিয়েছি, উনি নেবেন না, উনি এটা এখান থেকে কিনে নিলেন। মানসিকতা এরকম, এটা তো তোমার কষ্ট করা মেয়েরা করেছে। তো যাই হোক, আমি সবার কাছে বলি যে আপনারা আমাদের গ্রিন নারী কল্যাণ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যেন আমার পাইকগাছা উপজেলা বা আমি ওই উপজেলার মেয়ে যেখানে কিনা সুন্দরবন খুবই কাছে, তা সেই সব জায়গায় যে প্রবলেমগুলো আমি নিজে চোখে দেখেছি, সাইক্লোন সেন্টার নাই, স্কুল নাই, তারপর অনেক দূর যেতে হয় পায়ে হেঁটে ছোটো ছোটো বাচ্চারা, সেখানে আমি কিছু কিছু মেয়েদের বলেছি তোমরা ক্লাস 10 পর্যন্ত যে পড়েছো, সেও এইদেরকে একটা স্কুল মানে স্যাটেলাইট স্কুল করে দিয়ে তাদের পড়ার ব্যবস্থাও করেছি। এবং ইউনোকে বলেছি, আমি যখন এনজিওর মিটিং হয় ডিসি অফিসে, সেখানেও বলেছি অ্যাড্রেস করে যে এই জায়গাগুলোতে আপনারা এখনও পৌঁছাননি। তো যাই হোক, এগুলো সমাজসেবা কাজের মধ্যে পড়ে। ছোট ছোট মানুষ তো আসলে, স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীতে এসেছিস তো দাগ কেটে যা। সেই দাগ কেটে যাওয়ার কাজটি সোহানের মতো ব্রাইট নক্ষত্র, ইকোম্যানের মতো আমি সেই দাগ কাটার কাজটি ওদের পাশাপাশি থেকে সুযোগ পেলে করে যেতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাকিরা বানু, নির্বাহী পরিচালক, গ্রিন নারী কল্যাণ সংস্থা, আনোয়ার হোসেন, কুড়িগ্রাম, এবং জসিম সর্দার, মান্তা সম্প্রদায়, বরিশাল, লাহারহাট। আপনাদের তিনজন অনন্য মানুষকে আমরা স্বীকৃতি দিতে পেরে আমরা ইউথনেট এবং বেটস, ইকোম্যান আমরা গর্বিত। আমি আহ্বান জানাচ্ছি জনাব মাহমুদুল হাসান তারেক ভাই এবং শামসুর রহমান শুভ ভাইকে, আমাদের জনাব জসিম সর্দারকে উত্তরীয় এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে এই ইকোম্যান স্বীকৃতি দেওয়ার জন্য। এবং এর পাশাপাশি আমি আহ্বান করছি জাকির হোসেন খান, চিফ এক্সিকিউটিভ চেঞ্জ ইনিশিয়েটিভ, নায়কা মার্তিনেজ ব্যাকস্ট্রোম, ফার্স্ট সেক্রেটারি, সুইডেন এম্বাসি, শামসুর রহমান শুভ ভাই বেটস, শিপা হাফিজা বা মানবাধিকার কর্মী, এবং আমাদের মামুন ভাই আর্ট সোসাইটি। আপনারা আমাদের তিনজন অনন্য মানুষকে স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। যাতে পিছনে হচ্ছে আছে সবাই
সবাই আসছে বন্ধু পরে দিন সামনে সবাই পরে এবার ভাবে সন্ধ্যায় গামছার মতো মোবাইল আরেকটা এটা সাকিরা পাখি জাকির ভাই ভাই শোন ভাই এটা আপনার ভাই শোন ভাই একটু নিচে হবে একটা গান দেন কিছু দেন ওকে একটু কিছু দেন একটু রাখেন একটু আমার এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় ডাকো গেস্ট যারা তারা বসে যাবেন জি গেস্টটা বসে যাবে থ্যাংক ইউ হ্যাঁ দেখো ও সিঙ্গেল পরে পরে নিয়ে জি সবাইকে একেবারে সমাপনী অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আমরা সমাপনী অধিবেশনে প্রথমে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ মামুন মিয়া, নির্বাহী পরিচালক আর্ট সোসাইটিকে। এবং আর্ট সোসাইটি আমাদের দীর্ঘমেয়াদী বন্ধু সংগঠন, আমরা একসাথে কাজ করি। আমি মামুন ভাইয়ের কাছ থেকে সংহতি বক্তব্য আশা করছি। জনাব মামুন মিয়া। ধন্যবাদ সোহান। Thank you for the invitation to join this